আজকে আমাদের হাদির চির বিদায় হয়েছে। আমরা আর হাদির সেই বলিষ্ঠ বজ্র কণ্ঠ শুনতে পাবো না। হাদির কণ্ঠে আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে তীব্র আহ আলোচনা, তীব্র সমালোচনা এবং তীক্ষ্ণ কথার যে তীর আহ সে ছুটতো তার কথার মাধ্যমে, সেটি খুব কম মানুষের মধ্যেই ছিল, আছে। আমরা সেই হাদিকে আর পাবো না। হাদি চিরকালের জন্য বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে। কিন্তু আমরা হাদির এই প্রস্থান থেকে কি শিখতে পেরেছি, কি নিতে পারছি? হাদি কি যেভাবে আমাদেরকে একটা রিকনসিলিয়েশনের আহ্বান করতো সবসময়, যে আমাদের এই জাতির জন্য যেটি ভয়ঙ্কর বিষয় জাতীয় জীবনে, সেটিকে আমরা চিনতে পেরেছি? সেই সংকটগুলোকে আমরা আহ সামনে এনে এর বিপরীতে কি ধরনের ব্যবস্থা নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত আমাদের? কিভাবে আমরা বহির বিশ্বের হস্তক্ষেপের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আমাদের দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য যে ঐক্যমত প্রয়োজন, সেখানে আমরা যেতে পারবো? এই ধরনের অনেকগুলি প্রশ্ন এখন আমাদের সামনে এসেছে। প্রিয় দর্শক, আমরা আজকে আলাপ করব যে হাদির এই হত্যাকাণ্ডের পেছনে যারা দায়ী, তারা কি আসলে বিচারের সম্মুখীন হবেন? হাদি যখন জীবিত ছিল তখনও হাদি বলতো যে আমার মৃত্যুর পর যদি আমি হত্যাকাণ্ডের শিকার হই, এই মাটিতে যেন আমার হত্যাকারীদের বিচার হয়। বিচার কি হবে? আমরা কি আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে এমন কোনো আশ্বাস পেয়েছি? আমরা কি দেখছি রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে প্রতিশোধের জায়গাতে কোনো আহ্বান করতে, যে আমরা আমাদের হাদির বিচার করবই করব? আমরা শুনেছি বরং এই সরকারেরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অথবা তাদের চোখে ফাঁকি দিয়ে খুবই নিরাপদ ভাবে এদেশ ত্যাগ করতে সক্ষম হয়েছেন খুনিরা। তাহলে সামনে এমন আর কি কি করতে পারে? আমরা কি কেউই নিরাপদ? বাংলাদেশ কি নিরাপদ? এই সবকিছু নিয়ে আলাপ, প্রিয় দর্শক, সরাসরি আলাপে চলে যাই। আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন। জনাব ডক্টর তাজ হাসমি, তিনি রাজনৈতিক বিশ্লেষক আছেন। জনাব কমান্ডার নুরুল ইসলাম, তিনি একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা এবং পাশাপাশি তিনিও একজন রাজনৈতিক বিশ্লেষক আছেন। ব্যারিস্টার মোহাম্মদ আবু বকর মোল্লা, তিনি মুখপাত্র জামায়াত ইসলামী ইউরোপ। আমি আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব আবু বকর মোল্লা, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি একটু দয়া করে বলবেন যে হাদির, আমি একটু আরেকটু ইয়ে করি যে হাদির তো হত্যাকাণ্ড হলো, এরপর এরপর গত 2 দিন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটলো। এসবের ব্যাপারে আপনার মন্তব্য কি? অনেকে মনে করে যে হাদির হত্যাকাণ্ডের পর আবারও হাদিকে মারা হলো, কারণ এই ধরনের ঘটনার পক্ষের লোক ছিলেন না হাদি। এগুলি দিয়ে কি আসলে অন্য কোনো ষড়যন্ত্রেরই একটা অংশ হিসেবে আমরা সামনের সময়টাকে দেখার কোনো সুযোগ রয়েছে? জামাত ইসলামের কি দায় দেখেন এখানে? এখানে একজন আইনজীবী হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আসলে আমরা হাদির এই তার ছোট্ট জীবন থেকে কি গ্রহণ করতে পারলাম? ভারতের বিষয়টি আসে, সে ভারতের ব্যাপারেও কতটুকু বর্তমান সরকার হাদির খুনিদেরকে আনবার ব্যাপারে, ভারতের ব্যাপারে, মানে কি মনে করেন আপনি? কোন ধরনের পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন কোনো কিছুর মধ্যে? ধন্যবাদ। প্রথমেই আমি একজন বিপ্লবী, জুলাই বিপ্লবের অন্যতম প্রথম সারির যোদ্ধা এবং যিনি জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, চালিয়ে নেওয়ার জন্য থেমে যাননি, যিনি স্বার্থের পিছনে দৌড়াননি, নতুন বাংলাদেশ 2.0 প্রতিষ্ঠার জন্য তার সমস্ত শক্তি দিয়ে আন্দোলন করে গিয়ে পরাজিত শক্তির চক্ষুশূলে পরিণত হয়েছেন। পরাজিত শক্তি তাকে সহ্য না করতে পেরে তাকে হত্যা করেছে। পরাজিত শক্তির বাহিরের অংশ এবং ভিতরের অংশ এবং অন্যান্য আরো অংশ মিলে তাকে হত্যা করেছে। কেন হত্যা করেছে আমরা সেটি প্রথমে দেখে নিই। আপনি যে আমাকে প্রস্তুতি করলেন এই 2 দিনে যা ঘটেছে, এই ঘটনার সাথে তাকে কেন হত্যা করা হয়েছে তার সম্পর্ক রয়েছে। তাকে হত্যা করা হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা করার একদিন পরে। সে কিন্তু আগেও বলেছিল তাকে মানে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে, তার ছেলের দায়িত্ব যেন সবাই নেওয়া হয়, অর্থাৎ হি এন্টিসিপেটেড হি উড বি কিল্ড। এবং সে ক্লিয়ারলি বলেছে যে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে হত্যার। এখন
নির্বাচনের তফসিল ঘোষণা করার একদিন পরে তাকে হত্যা করা হলো, এবং যারা হত্যাকারী তারা তাদেরকে ধরার কোনো দৃশ্যমান গ্রহণযোগ্য কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমরা দেখিনি। এত বড় হত্যাকাণ্ডর পরে আমরা দেখেছি আইজিপি বা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। সেই তথাকথিত কথাই আমরা আশ্বাস শুনেছি, কিন্তু আমরা বাস্তবতার মাঝে সেটি মিল দেখিনি। আমরা আশ্বাস শুনেছি, কিন্তু এই 24 ঘন্টার মধ্যে আসলে বিপরীত হয়েছে। 24 ঘন্টার মধ্যে খুব নিরাপদে খুনি দেশ থেকে চলে যেতে পেরেছে, এটাই আমরা পেয়েছি। আমাকে শেষ করতে দিন যে তাকে তফসিল ঘোষণা করার মানে একদিন পরেই তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। কেন করা হয়েছে, মোটিভটি কি? এটি কি শুধুমাত্র আওয়ামী লীগ তার জিঘাংসা চরিতার্থ করার জন্য করেছে? এটি কি শুধুমাত্র আওয়ামী লীগ তার শত্রুদেরকে নিধন করার জন্য করেছে? আমি এত সরলীকরণ করতে চাই না। তাদের অন্যতম বড় উদ্দেশ্য ছিল নির্বাচনকে বানচাল করা। আওয়ামী লীগকে বাদ রেখে বাংলাদেশে একটি ইলেকশন হবে, এটি আওয়ামী লীগ তার দেশি বিদেশি যারা ষড়যন্ত্রকারী তাদের সাথে যারা রয়েছে তারা চায়নি। এটির অংশ হিসাবে তারা হাদিকে হত্যা করেছে যেন বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এইটারই কন্টিনিউশন হচ্ছে আপনি লাস্ট 2 দিন ধরে বাংলাদেশের মানুষ যা দেখেছে। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে বড় পার্টনার এখন জামাত, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, ওনারা তারা কিন্তু দলীয়ভাবে যে কোনো ভায়োলেন্সের বিরোধিতা করেছে। তারা কিন্তু মানে এই যে মানে বিভিন্ন মানে সংবাদপত্র অফিস ভাঙচুর করা, এই করা সেই করা, এগুলোর বিরোধিতা করেছে। আমি মনে করি যে শহীদ হাদি চায়নি যে এই মারামারি ভাঙচুর এগুলো হোক, বিশৃঙ্খলা হোক। তাহলে তার স্পিরিটের বিপক্ষে যে কারা এই কাজগুলো করলো। হ্যাঁ, দেখুন, শহীদ কারা করছে, আমি অনেকে মনে করে জামাত ইসলাম। না, এই জায়গাটাতে একটু বলুন। অনেকে মনে করে জামাত ইসলাম করছে। কেন করছে? জামাত ইসলাম আছে, কেন জামাত ইসলাম এটা করবে? এতে করে কি মনে করেন না যে এই যে সামনের একটা নির্বাচনকে ঘিরে একটা বড় ধরনের ষড়যন্ত্রের মধ্যে জামাত ইসলাম পা দিয়েছে, এবং এর মধ্যে জামাত ইসলাম এই বহির্বিশ্বের যে অপশক্তি সেটাকে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে ঢুকবার জন্য একটা পথ খুলে দিচ্ছে। অনেকে ধারণা এমন। ধন্যবাদ আমাকে শেষ করতে দিন। শেষ করতে দিন। আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচনের দাবি জানিয়ে এসেছি। নির্বাচনের ব্যাপারে আমরা ভেরি কিন, আমরা খুবই আগ্রহী। আমরাই প্রথম বলেছি রোজার পূর্বে অথবা রোজার ইমিডিয়েট সাথে সাথে ইলেকশন হতে হবে। ইলেকশনের ব্যাপারে আমরা সকলের আগে বাংলাদেশে প্রার্থী দিয়েছি। ইলেকশনের ব্যাপারে আমাদের সিনসিয়ারিটি ইট ইজ ওয়েল নোন, সকলেই জানে। আমরা নির্বাচন যে কোনো মূল্যে চাই, গণতন্ত্রের স্বার্থে। আমরা এতদিন পরে নির্বাচনের সুযোগ পেয়েছি, আমরা নির্বাচনটি চাই। আমরা কোনো ক্রমেই চাইব না যে হাদির হত্যার পরে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটাকে মানে পুঁজি করে কেউ নির্বাচনটা বানচাল করুক অথবা পিছিয়ে দেখ, এটা আমরা কখনোই চাইব না। সুতরাং যারা জামাতের নাম, এটাই আমি বলছি, এখানে তৃতীয় শক্তি জড়িত, এখানে ডিপ স্টেট জড়িত। যারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক, যারা চায় না বাংলাদেশের গণতন্ত্র ফিরত আসুক, যারা চায় ফেসিবাদের পুনর্বাসন হোক, তারা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি স্পষ্ট চেহারা দেখা যাচ্ছে অনেকের, যারা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, অনেকেই মনে করে জামাত ইসলামের একটা রয়েছে, জামাত ইসলামের একটা ভূমিকা রয়েছে। অনেকেই মনে করে যেখানে ওখানে যারা গেছে লাঠি নিয়ে সেই প্রথম আলো ডেইলি স্টার ভাঙতে, তাদের মধ্যে অনেকেই জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত রয়েছে, সহকর্মী সমর্থকদের মধ্যে যুক্ত রয়েছে। অবশ্যই জামাত ইসলামী এটাকে এন্ডোর্স করে না, জামাত ইসলামী এটাকে সমর্থন করে না। জামাত ইসলামের আজকের আমিরের বক্তব্য আপনি দেখুন, উনি স্পষ্ট বলেছে সংবাদপত্রের অফিসে আক্রমণ করা, আমরা সংবাদপত্রের স্বাধীনতার মানে বিরোধিতা মনে করি এবং এটি করা উচিত না। উনি তার বিরোধিতা করে আজকে স্টেটমেন্ট দিয়েছেন। আপনি ডেইলি স্টার বাংলাতে ঢুকে রাখুন। আন্তর্জাতিকভাবে তো লাভ কি এখন বলে, ঘটনা তো ঘটে গেছে না। এখন দেখুন, আমরা তো সেটি করিনি। জামাত ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা সেটি কখনোই করি নাই।
দেখুন, সিম্পল লজিক হচ্ছে, যদি ভায়োলেন্স হয়, যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন পিছিয়ে যাবে। আমরা তো নির্বাচন পিছানোর বিরোধিতা করছি। যারা নির্বাচন চায় না, আমার কথা স্পষ্ট, যারা নির্বাচন চায় না তারা বাংলাদেশে মানে মানে ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, এবং এটি চাচ্ছে আওয়ামী লীগ, এবং এটি চাচ্ছে আওয়ামী লীগের দোসররা। হ্যাঁ, তাহলে এটির ব্যাপারে বিএনপির প্রতি কেউ ইঙ্গিত দিচ্ছে না, অন্যান্য দল প্রতি ইঙ্গিত দিচ্ছে না, কেন জামাতের প্রতি এমন একটা ইশারা আসছে, ইঙ্গিত আসছে? দেখুন, বিএনপির দিকে কেন ইঙ্গিত দিচ্ছে না সেটার জবাব আমি আপনি কি কোনো ইঙ্গিত দিতে চান? দেখুন, বিএনপি, আমি যদি আমি 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 যদি বলি, দেখুন, বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান দেশে নাই, নির্বাচনী প্রস্তুতিতে তো বিএনপি পিছিয়ে জামাতের চেয়ে। নির্বাচন পিছানো হলে এটি কিন্তু বিএনপির লাভ, বরং নির্বাচনী প্রস্তুতিতে জামাত এগিয়ে, জামাত তো নির্বাচন পিছাতে চাইবে না, সুতরাং এখানে বেনিফিট তো বিএনপি নির্বাচন পিছালে। এই কথাটি আমার কেউ মানবে না, কিন্তু এখানে সবচেয়ে বেশি যারা নির্বাচন পিছাতে চায়, বানচাল করতে চায়, তারা হচ্ছে আওয়ামী লীগ এবং তার দোসররা। অপরদিকে বিএনপি, আমি বলছি না বিএনপি নির্বাচন পিছাতে চায়, বাট বিএনপির লাভ রয়েছে নির্বাচন পিছালে, কারণ বিএনপির বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বিদেশে, নির্বাচনী প্রস্তুতি বিএনপি নিতে পারে নাই, সুতরাং বিএনপির সকল প্রস্তুতি সম্পন্ন তারাই চাচ্ছে, সেই তখন থেকে আজ সেই শুরু থেকেই তারাই নির্বাচনী প্রস্তুতি। আমি আপনার সাথে রেসপেক্টফুল দ্বিমত পোষণ করছি, বিএনপি নির্বাচনী জামাতের চেয়ে অনেক পিছিয়ে, জামাতের চেয়ে নির্বাচনী প্রস্তুতিতে তারা অনেক পিছিয়ে। সেটাতে যাচ্ছে না। আপনি মনে করছেন যে হাদিকে মারা হয়েছে এবং মারার পর বিভিন্ন প্রতিষ্ঠানে যে আক্রমণ চালাচ্ছে এর মধ্যে জামাত ইসলামী নাই, বরং অন্য তৃতীয় শক্তি জড়িত, যারা নির্বাচন পিছাতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, এটি তৃতীয় শক্তির কাজ। এই যে বলা হচ্ছে যে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য এটা করা হচ্ছে, আপনি আমাকে বলুন তো, গত এই যে দুদিন এই ধরনের ঘটনাগুলি হলো, কোন ঘটনাতে ভারত শিক্ষা পেয়েছে এবং কিভাবে শিক্ষাটা পাচ্ছে, একটু বলুন তো। দেখুন, আমি জানি না কারা কি উদ্দেশ্যে বলেছে, বাট পুরো জাতি ভারতীয় আগ্রাসন বিরোধী একটি সিম্বল। হ্যাঁ, এখানে ভারতীয় প্রতিষ্ঠান কোনটা ছিল যেগুলোর মধ্যে না, আমি প্রতিষ্ঠানের কথা বলছি না, ভারতের আগ্রাসন বিরোধিতার আধিপত্যের একটি সিম্বল ছিলেন হচ্ছে হাদি। হাদির হত্যার পর বাংলাদেশের আপামর জনসাধারণ তার ভালোবাসা যেভাবে রাজপথে নেমে এসেছে, ইট ইজ এ প্রোটেস্ট এগেইনস্ট ইন্ডিয়ান হিজিমনি, ইট ইজ এ প্রোটেস্ট এগেইনস্ট ইন্ডিয়ান পলিসি টুয়ার্ডস বাংলাদেশ, ইট ইজ এ প্রোটেস্ট দ্যাট ইন্ডিয়া ইজ গিভিং শেল্টার টু আওয়ামী ফ্যাসিস্ট লিডার্স এন্ড ম্যান পাওয়ার্স। এখানে মানে আমাদের দেশে গত দুদিন যেগুলি হয়েছে এগুলির সাথে ইন্ডিয়াকে শিক্ষা দেওয়ার বা এগুলি বোঝানোর সম্পর্ক কোথায়? এগুলো তো ইন্ডিয়া চায় বাংলাদেশে যে ভাঙচুর, ভায়োলেন্স। তাহলে ইন্ডিয়া চায়, ইন্ডিয়া চাওয়ার মধ্যে পা রাখছে কারা? আমরা দেখছি ভিডিওর মধ্যে ইন্ডিয়া চাওয়াকে বাস্তবায়ন করছে। হাদিকে হত্যা করেছে, আমি স্পষ্ট জবাব দিচ্ছি, যারা হাদিকে হত্যা করেছে তারা নির্বাচন বানচালের অংশ হিসাবে তৃতীয় শক্তি এই কাজটি করছে। এটা বিএনপি করে নাই, জামাতে করে নাই। তাহলে এটা কি আমরা বুঝি? এটা কি মনে করেন বিএনপি জামাতের লোকজন বোঝে? না না, আমি তো বুঝি, আমার নেতৃবৃন্দ তো বুঝে, আমার নেতৃবৃন্দ তো বিবৃতি দিয়েছে, আমরা তো বুঝি, আমরা তো জানি যে এই তৃতীয় শক্তি হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে। তৃতীয় শক্তি হাদির হত্যাকারীদেরকে বিচার করছে না, তাদেরকে অ্যারেস্ট করছে না। তৃতীয় শক্তি মানে হাদির বিচারের দাবিতে জনতা যে রাজপথে নেমে এসেছে, এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে নির্বাচন বানচালের জন্য আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ করছে, আন্তর্জাতিক যে সমর্থন আমাদের প্রতি রয়েছে এই প্রত্যাহারের অপচেষ্টা করছে। এক্স্যাক্টলি এই বিষয়গুলিকে আপনারা কি এ পর্যন্ত মানুষকে বোঝানোর জন্য আপনারা পদক্ষেপ নিয়েছেন? যারা এগুলির we are doing our part. জি, এই পর্যায়ে আপনার আর কিছু বলবার না থাকলে আমি জনাব কমান্ডার নুরুল ইসলাম আপনার কাছে একটু যেতে চাই, আপনি বলবেন দয়া করে। জি, ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে, এবং আমি মনে করি হাদির এই মৃত্যু ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে শেষ প্যারেক, এবং
এই হাদির মৃত্যুর মাধ্যমেই ইন্ডিয়ান হেজিমনির বাংলাদেশ থেকে চির বিদায়, হাদিকে যেভাবে বিদায় দেওয়া হয়েছে, হাদির বিদায়ের সাথে সাথে ইন্ডিয়ান হেজিমনির বিদায়ও এখান থেকে হতে হবে। যারা কমান্ডার নুরুল ইসলাম, আপনি দয়া করে বলবেন হাদির মৃত্যুর পেছনে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, তৃতীয় পক্ষের উপর ইন্ডিয়ান সাপোর্ট, খনিদের ইন্ডিয়াতে চলে যাওয়া, এর আগে থেকে অন্যান্য খনির ইন্ডিয়াতে বসে থেকে যা কিছু করবার জন্য হুঙ্কার দিয়েছে, সবকিছু মিলিয়েই ইন্ডিয়া বারবার আমাদের সামনে আসছে। কি বলবেন? দেখুন, বাংলাদেশে যখনই এ ধরনের কোনো অঘটন ঘটে, এটা খুব স্বাভাবিকভাবেই এই দোষটা ইন্ডিয়ার উপরে চাপিয়ে দেওয়া হয়। আর এখন যে কথাগুলি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, কিন্তু ইন্ডিয়া তো বাংলাদেশে যত দ্রুত নির্বাচন হয় তার জন্য অপেক্ষা করতেছে। ইন্ডিয়া তো বাংলাদেশের নির্বাচন পিছানোর অপেক্ষায় নাই। এখন হাদির হত্যার সাথে যারা জড়িত, তারা লুকিয়ে হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের লোকজন, তাদের মাধ্যমে হাদিকে হত্যা করা হয়েছে। এখানে হাদির হত্যার পেছনে বেনিফিশিয়ারি কারা? হাদি নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছে ঢাকা ৮ থেকে। ঢাকা ৮-এ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত হাদির সাথে, আমি মনে করি তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাইলেই আমরা সব তথ্য পেয়ে যাব। এখন কিছু হইলেই আমরা ইন্ডিয়াকে দোষারোপ করব, ইন্ডিয়াকে দোষারোপ করব। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, যে কোনো অঘটন ঘটাইয়া যে করে হোক তা কাঠের তারের বেড়া পেরিয়ে চলে যায়। সেখানে গেলে বিশাল বড় ভারত সেখানে আশ্রয় পেয়ে যায়। আর ভারত তো অপেক্ষায় আছে। নুরুল ইসলাম, আপনার মাথায় রাখতে হবে, আপনি যদি এখন কালকে ভিসা নিয়ে আপনি যদি বর্ডার পার হতে যান, আপনাকে অনেক কৈফিয়ত দিতে হবে, আর ভিসা পাওয়া এত সহজ না। এবং ইন্ডিয়ার বর্ডার দিয়ে এখন ছাগলও পার হতে পারে না, মানুষ তো বহু দূরের কথা। আচ্ছা, ছাগল পার হয়েছিল, হতে চাইছিল, ছাগল ধরে নিয়ে তারা জবাই করে খেয়ে ফেলছে। এতটা নিশ্চয়, এতটা বর্বর। আমার প্রশ্ন হলো, যেখানে ছাগল পার হতে পারে না সেখানে এত বড় খুনি কিভাবে পার হয়ে গেল এত দ্রুত ভাবে? এবং কিভাবে একটা এত বড় আলোচিত ঘটনার পর ভারত এবং ভারতের সীমান্ত কিভাবে তাকে ওয়েলকাম করে খুবই চমৎকার ভাবে নিরাপদে তাকে সেখানে ঢুকতে দিল? আপনি মনে করেন এখানে ভারতের কোনো হস্তক্ষেপ ছিল না? সাগর সাহেব, ভারতের সীমাটা আমাদের পরে। এই হাদির খুনি ঢাকা থেকে এই 1-150 মাইল দূর সেই বর্ডার হইয়া আমাদের পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজেপি পার হইয়া তারপরে সে ভারতে ঢুকছে। তার আগে আমরা কি করছি? আমরা এটা কতটুকু সহযোগিতা করছি তাকে পালিয়ে যাওয়ার জন্য? আমাদেরকে ওটা খুঁজে বের করতে হবে। এখন যেই হাসিনা রেখে যাওয়া ওই প্রশাসনই এখানে কাজ করতেছে, তারা তো তাকে পার করে দেবেই। জি। তো এখানে আমরা শুধু ভারত ভারত আপনি কাকে দায় করতে, তার মানে কি আপনি দায় করতে, আপনি কাকে দায় দিচ্ছেন তাহলে? তার মানে কি ভারতের কোনো দায় নাই এখানে? আমি দায় দিচ্ছি সর্বপ্রথম হাদি যেখান থেকে নির্বাচন করবে, হাদির নির্বাচনে যারা ক্ষতিগ্রস্ত হতো। হাদি যেখানে নির্বাচন করবে সেখানে তো বিএনপির প্রার্থী আছে, সেখানে জামাত ইসলামের প্রার্থী আছে, কাকে দায় দিবেন সেখানে? উই হ্যাভ টু কল বোথ অফ দেম, কারণ তারা ডাইরেক্ট বেনিফিশিয়ারি। তারপরে হলো আমাদের সরকারের প্রশাসন, যেই প্রশাসনে হাসিনা রেখে যাওয়া লোকজনগুলি আছে, তারা খুনিকে পার করে দেবেই। এবং হাদি তো এমন কোনো ফ্যাক্টর ছিল না ওই আসনে। হাদির চেয়ে বড় ফ্যাক্টর তো জামাত ইসলামের প্রার্থী, বিএনপির প্রার্থী। তারা একে অপরকে কোনো কিছু না করে হাদির মতো একজন নবাগত রাজনীতিবিদকে এভাবে সরিয়ে দিবে, এটা আপনি বলতে পারেন আপনার সেটা সেই স্বাধীনতা। সাগর সাহেব, এই বিএনপি এবং জামাতের প্রার্থী যেভাবে আসছে আর হাদি যেভাবে উঠে আসছে, হাদির সাথে তাদের কোনো তুলনাই চলে না। না, এখন হাদিকে তুলনা করা চলে না আমরা বলতে পারি, কিন্তু বিজেপি তো হাদি এতটা ফ্যাক্টর মানে নির্বাচনের মাঠে ছিল বলে আমার কাছে মনে হয়নি। সে অবশ্যই
একজন ভালো বক্তা হিসেবে সবার মনে জায়গা করে নিয়েছেন। ভালো বক্তা আর ভালো নির্বাচনের প্রার্থী হওয়া বাংলাদেশের প্রেক্ষিতে এক নয়। আমরা দেখেছি বহু এরকম অনেক পপুলার ব্যক্তিরা জামানত হারিয়েছে। সে একটা প্রেক্ষিত বাংলাদেশে আছে, বাস্তবতা বাংলাদেশে আছে। কিন্তু আমার কথা হলো যে সে শুধুমাত্র বাংলাদেশের ওই আসনের জন্য ফ্যাক্টর ছিল না, সে ভারতের জন্য একটা ফ্যাক্টর ছিল। প্রতিটি মুহূর্তে তার কাজই ছিল অনেকটাই সে জীবনকে বাজি রেখে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য প্রতি মুহূর্তে বাংলাদেশের মানুষকে জাগ্রত করার যে দায়িত্ব সে নিয়েছিল, সে বারবার নিজের মৃত্যুকে পর্যন্ত স্মরণ করেছে। প্রত্যেকটা মুহূর্তে যে আমি যদি মরেও যাই, এই কথাগুলি মাত্র 32 বছরের একটা ছেলে হুমকি না পেলে, তার অনুভবে যদি এরকম একটা কাজ না করতো, সে কখনোই বলার কথা ছিল না। সে জানতো তার একটা বিপদ আসতে পারে, যে কারণে সে বারবার সে স্মরণ করিয়ে দিত আমাদেরকে যে আমার মৃত্যুর পর বিচার যেন এই মাটিতে হয়, আমার মৃত্যুর পর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাও সে পিছায়নি। আমার ছেলেকে যেন দেখে রাখেন, আপনারা দেখে রাখেন। বলেন এগুলি তো আজকে বলে নাই, দুদিনে 4 দিন হয়েছে আপনার নির্বাচনের বিষয়টা সে সিদ্ধান্ত নিয়ে। সে তো নির্বাচন করবে আগেও জানা ছিল না, সে তো এই সাম্প্রতিককালে নির্বাচন করবে বলেছে। কিন্তু এই কথাগুলো তো সে আগে থেকে বলে আসছে, এই 24-এর পর প্রতিনিয়ত সে বলে আসছে। এবং 30টা ডেথ থ্রেট কিন্তু অনেক আগে পাইছে সে। 30টা ডেথ থ্রেট কিন্তু নির্বাচনে প্রার্থী হওয়ার আগেই পেয়েছিল সে বিএনপির যারা মানে সঠিক রাজনৈতিক পথে আসেনি 24-এর পর, তাদেরকেও সে হুমকি দিয়ে কথা বলেছে। জামাত ইসলামের এদেরকে হুমকি দিয়ে কথা বলেছে। সে তার একটা চিন্তা ভাবনাই ছিল না, যাতে এই দেশ 24-এর পর একটা পরিবর্তিত বাংলাদেশ হয়। সে তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। যাক, আপনি শেষ করবেন এই পর্যায়ে। আমরা টকশোতে আসছি আমরা আমাদের মতামত ব্যক্ত করার জন্য। আমি মনে করি হাদি ওয়াজ এ ফ্যাক্টর ফর ঢাকা 8। এটা জামাত বলেন আর বিএনপি বলেন, এটা তাদের জন্য একটা হেডেক ছিল। হ্যাঁ, আপনি তাদেরকেও ছেড়ে দিয়া আপনি কথা বলতে পারেন না। না, ঠিক আছে, ডেফিনেটলি আমি আপনার কথাকে অ্যাপ্রিশিয়েট। ভারতকে আসামি করার আগে যারা খুন করেছে তারা আমাদের দেশের বাঙালি, বাংলাদেশি, যাদের নাকের যাদের নাকের ডগা দিয়ে ভারতে পার হয়েছে, তারাও আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আগে তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে পার করার জন্য কারা এই পথটা সুগম করে দিয়েছিল। তারপরে আমরা ভারতকে ধরবো যে এই আসামি আমাদেরকে ফেরত দাও। আচ্ছা, তার আগে আমাদের আইন প্রশাসনকে জবাবদিহি করতে হবে, তারা কিভাবে বর্ডার পার হইতে পারলো। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মনে করেন যে আগে বাংলাদেশে যারা ছিল তাদের কাছ থেকে কথা নিতে হবে, এরপর ভারতকে আমরা ধরতে হবে। স্বাভাবিক, ভারত তো দ্বিতীয় ইয়েতে আসে। প্রথমে আমাদের যারা করেছে তারা তো বাংলাদেশি। জনাব ডক্টর তাজ হাশমি, এই বাংলাদেশিদেরকে ব্যবহার করে 1971 সাল থেকেই বাংলাদেশকে কবজায় রেখেছে ভারতীয়রা। তার মানে এখনো রয়েছে। আপনি কি বলবেন ডক্টর তাজ? আপনার কথা শুনতে চাই, দুজনের কথা শুনতে চাই। প্রশ্নের উত্তর দেওয়ার আগে ব্যারিস্টার আবু বকর মোল্লা যে কথা বললেন যে জামাত নির্বাচনের জন্য প্রস্তুত, বিএনপির প্রস্তুতি নেই, এই কথাটা একটু ঢালাও ভাবে বলা হয়ে গেল তাই মনে করি। বিএনপি সর্ববৃহৎ দল। বিএনপি, এই যে তারেক রহমান আসবেন 25 তারিখে, আমি এক্স্যাক্টলি কি বলেছি আপনি সেটা বলুন। এক্স্যাক্টলি কি বলেছি সেটা বলুন। আমি বলেছি নির্বাচনী প্রস্তুতিতে বলেছি জামাত নির্বাচনী প্রস্তুতিতে বিএনপির চেয়ে এগিয়ে, আমি সেটা বলেছি। আমি তো সেটাই বলছি, আপনি সেটা বলেছেন। আমি তো তাই বলছি, আমি তো আপনার কথাকে কনকট করছি না যে জামাত প্রস্তুত, বিএনপির প্রস্তুতি নাই, সুতরাং বিএনপি পেছাতে চায়। আমি সেটাকে কন্টেস্ট করে বলছি বিএনপি কিন্তু ডিসেম্বর মাসে নির্বাচন করতে বলেছিল, নভেম্বর ডিসেম্বরে, সেখানে পিছিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত গেছে। বিএনপি যথেষ্ট প্রস্তুত, কেননা গ্রাসরুটস বেস যদি অর্গানাইজেশন দেখেন, জামাতের চাইতে বিএনপি অনেক বড় অর্গানাইজেশন। সেটা আপনি নির্বাচন যদি হয় তাহলে সেটা দেখতে পাবেন। সুতরাং এটা আমি তারেক রহমান আসার পরে দেখবেন যে ঢলটা নামবে সেটায়। আর জামাত যে ক্ষতিটা হলো জামাতের, এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করার পরে জামাতের প্রধান যদিও বলেন যে আমরা নিন্দা করি,
ঘটনাটা কি ঘটলো, দুয়ে চার লোকে এটা বুঝতে পারে কারা এর উপরে নুরুল কবির উপরে হামলা করলো। যেহেতু উনি আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন, হাসিনা উৎখাতের পরে উনি জামাতের উপরে এতগুলো লেখা লিখেছেন ফেসবুকে বিভিন্ন জায়গায়, জামাতের নুরুল কবিরকে সহ্য করার মতো যে কালচার সেটা আমাদের দেশে নাই। সুতরাং জামাত পারলে তাকে আরো ক্ষতি করতে পারত। সুতরাং আমি এখন ভারত সম্বন্ধে এই জায়গাতে আপনি 2-2-4 ডক্টর তাজহাস ভাই, আপনার কাছ থেকে অঙ্কটা একটু বুঝে নিতে চাই। আপনি 2-2-4 মিলাচ্ছেন, এটা অনেকেই মনে করে যে আমি আমার প্রশ্নটা শেষ করি। আমার প্রশ্ন আজি আপনি এই জায়গাটাতে যদি একটু মানে আমরা ডিবেট এর মাধ্যমে একটু ক্লিয়ার হতে চাই, আর একটু ইয়ে হবে আমার কাছে মনে হয়, আর আন্ডারস্ট্যান্ডেবল হবে। একটু বুঝতে চাই এটাই যে তিনি বলেছেন যে আমরাও চাই নির্বাচন হোক, বরং নির্বাচন চাওয়ার ব্যাপারে আমরা আরো বেশি অ্যাডভান্স দেন বিএনপি। তাহলে নির্বাচন চাওয়ার এবং নির্বাচন কেন্দ্রিক যদি ঘটনাগুলি হয়, তাহলে জামাত কেন এই ঘটনা ঘটাতে যাবে? বা এই জন্য ঘটাতে চাবে, তারা জানে ক্যালকুলেশন, মুখের কথা এক জিনিস আর ভেতরে অন্তরের খবরটা অন্য জিনিস। তারা জানে একটা সুষ্ঠু নির্বাচন হলে জামাত বড় জোর 15-20টা সিট পেত, এখন হয়তো সেটা কমেও যেতে পারে। আমি মনে করছি এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারের আক্রমণের পরে রাইটলি আর রংলি পারসেপশন হচ্ছে জামাত করেছে। এখন এইটাকে খণ্ডাতে নির্বাচন চলে আসবে। এই পারসেপশন ম্যাটার্স। এখন ইন্ডিয়ার ব্যাপারটা যেটা আপনার কমান্ডার নুরুল ইসলাম যেটা বললেন যে ইন্ডিয়াকে আমরা পরে ধরবো, আগে আমাদের প্রশাসনকে ধরবো, তারা কেন ছেড়ে দিল। আমি মনে করি দুটা সিমালটেনিয়াসলি করতে হবে। প্রশাসনে হাসিনার লোকজন ভর্তি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইউনূস সরকার যেমন সেনাবাহিনীকে ধরে নেই, সেনাবাহিনীকে তো আমরা নিউট্রাল বলতে পারি মোটামুটি। এখন সেনাবাহিনীর যে ভিডিও দেখলাম প্রথম আলোর সামনে, সেনাবাহিনীর একজন অফিসার না সৈনিক ওই বিক্ষোভকারীদের বলছে আপনারা একটু থামেন, একটুই করেন, আমাদের ভিতরে অনেক লোক আটকা পড়ে আছে সাংবাদিকরা, এখন তাদেরকে আমরা বের করে নিয়ে আসি, তারপরে আপনারা যা করার করেন। তাদের তো উচিত ছিল একটা খবরের কাগজ অফিসের সামনে রাত্রেবেলায় এত লোক কেন পিটিয়ে ডান্ডা মেরে ব্ল্যাঙ্ক ফায়ার করে সাউন্ড বুলে গ্রেনেড দিয়ে ওদেরকে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া উচিত ছিল। পুলিশ বাহিনী দেখেন, ভারতীয় এম্বাসি যখন হাই কমিশনে ঘেরাও করতে গেল, তা তখন রাষ্ট্রীয় যে দায়িত্ব যে বিদেশি এম্বাসিকে রক্ষা করতে হবে, তারা সেখানে প্রতিহত করলো। কিন্তু ওই স্বরাষ্ট্র উপদেষ্টার 3টা ব্যারিকেড ভেঙে সেক্রেটারিয়েটের ভিতরে গিয়ে এই যে গুন্ডামিটা করা হলো, সেখানে কোনো বাধা দিল না, হিড় করে টেনে নিয়ে আসলো ডাকসুর ভিপি জেনারেল জাহাঙ্গীরকে, তার সামনে আলতু ফালতু কথা দাবি করলো। যে ছেলে সাদেক কায়েম, যে নির্বাচন 2024 নির্বাচনের আগে পরেও নৌকা বলে তাকে চিল্লাতে লোকজন দেখেছে। সুতরাং পুরো ব্যাপারটা ঘোলাটে ব্যাপার। আমি নুরুল ইসলাম সাহেবের কথাতে বলছি যে আমরা আমাদের প্রশাসনে যারা সাহায্য করেছে তাদেরকে ধরবো। তার আগে আমি ডক্টর ইউনূসকে আমি ধরবো যে আপনার সেনাবাহিনী মোতায়েন করেছেন, তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে থেকে 200 গজ দূরের থেকেই তাদের ছত্রভঙ্গ করে তাড়িয়ে দিল না কেন? যেভাবে তারা বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের প্রপার্টি রক্ষা করেছে, ঠিক একইভাবে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রপার্টি রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এই দায়িত্বে ডক্টর ইউনূস ফেল করেছেন একেবারে। এই জায়গাতে আমি আরেকটা সম্পর্ক প্রশ্ন করি, যেটি ব্যারিস্টার আবু বকর খুব চমৎকার ভাবে কয়েকটি বিষয় তিনি বলেছেন যদি ডিপ স্টেট নিজেই এখানে জড়িত থাকে তাহলে বাধা দিবে কেন? এই জায়গাতে আপনার তার যুক্তি কিভাবে দেখেন? দেখেন, আমার কাছে কোনো প্রমাণ নেই যে কে ইনভলভ আর না ইনভলভ, তবে কতগুলো মানে আমরা সার্কামস্টেন্সিয়াল যদি আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখা যায় যে ইউনূস সরকার ইনভলভ না, বাট ইনডিফারেন্ট। তারা এখানে নাক গলায় নেই, তারা এখানে কোনো বাধা দেয়নি, করতে দিয়েছে। দায়িত্বটা ডক্টর ইউনূসের ঘাড়ের উপর পড়ে। সাগর ভাই, আমি কি তাজহাস মিকে একটা প্রশ্ন করতে পারি ছোট্ট? বলেন। তাজহাস মিকে ছোট্ট একটা প্রশ্ন করতে পারি? জি কি আপনি একটু বলুন তো যে তাফসিল ঘোষণা করার একদিন পরেই হাদিকে কেন মারা হলো? এটা তো আগে পরে মারা হতো।
এবং যারা এটা করেছে তারা কি জানতো না যে এই হত্যাকাণ্ডের পর দেশে মানে প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে, এবং তাদেরকে একটা উদ্দেশ্য লক্ষ্য ছিল না? এই উদ্দেশ্য লক্ষ্যের সাথে কি বাংলাদেশের কোন শক্তি জড়িত ছিল না? হত্যা পরবর্তী এটাকে কন্টিনিউ করা এবং এইটার রেজাল্ট হিসেবে যা হবে, এই পরিকল্পনার সাথে কি বাংলাদেশের কোন শক্তি জড়িত ছিল না? নিশ্চয়ই ছিল। আমি কিন্তু 3টা প্রশ্ন আপনাকে করেছি। একটা হচ্ছে তাফসিল ঘোষণার পরদিনই তাকে কেন হত্যা করা হলো, সেকেন্ড হচ্ছে হত্যা পরবর্তী কনসিকুয়েন্স কি হবে, থার্ড হচ্ছে এইটার সাথে কি দেশি এবং বিদেশি কোনো তৃতীয় শক্তি জড়িত ছিল কিনা। তফসিল ঘোষণার পরদিন এই জন্যই করা হলো, তারা তফসিল ঘোষণার আগ পর্যন্ত শিওর ছিল না নির্বাচন হয় কিনা। এখন যখন ইলেকশন কমিশনার বলে দিলেন নির্বাচনের তফসিল দিয়ে, যারা নির্বাচন হোক বাংলাদেশে চায় না, তারা ভারত চায় না যে নির্বাচন হোক, এটা ভারত বিরোধী সরকার বাংলাদেশে আসুক। আওয়ামী লীগ নির্বাচন করছে না, সুতরাং যে দলই নির্বাচনে আসুক, বিএনপি বা জামাত, তারা ভারত বিরোধী হবে, এটা ভারত বন্ধ করতে চেষ্টা করেছে। 2 নম্বর, আওয়ামী লীগ যখন নির্বাচন করতে পারছে না, তারা দেখলো আমরা যখন খাচ্ছি না কাউকেই খেতে দেব না, সুতরাং আওয়ামী লীগের এখানে সক্রিয় ভূমিকার প্রমাণ হচ্ছে, তারা ধরা পড়লো, তারা ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন। তো ভারত এবং আওয়ামী লীগ সমন্বিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যাতে এই নির্বাচনে তাকে হত্যা করলে একটা why the government is reluctant to take any action? আমি ওই প্রশ্নটার উত্তর দিয়ে নেই আগে, যে গভর্নমেন্টের এখানে যেটা বললেন নুরুল ইসলাম সাহেব, যে প্রশাসনের ভিতরে হাসিনার লোকজন, তো তারাই হয়তো কলকাঠি নাড়ছে যে কোনোভাবেই যেন এদেরকে গ্রেপ্তার করা না হয়, তারা নিরাপদে তারা ভারতে পার হয়ে চলে গেল। এটা তো প্রশাসনের মানে এই তো নিরাপদে চলে যাওয়া, এবং আপনি যে বলেন যে এই প্রথম আলো, ডেইলি স্টার বা বিভিন্ন জায়গাতে খুব স্পর্শকাতর জায়গাগুলিতে যেগুলি ইন্টারন্যাশনাল নিউজ হওয়ার মতো যোগ্যতা রাখে, দেখেন আপনি ছায়ানট, উদীচি, প্রথম আলো, টার্গেটগুলি দেখেন, ডেইলি স্টার, সবই ইন্টারন্যাশনাল একটা নিউজ হওয়ার মতো সেই জায়গাগুলো, এইগুলির আঘাত করে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? এবং নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন হতে আপনি রাইট পয়েন্টে এসেছেন। লোক প্রমাণ করতে চায় নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন পিছিয়ে দাও, নির্বাচন বানচাল করো, টার্গেট ইজ বিং ফুলফিলড। এবং সরকার দেখেন চতুর্দিকে, আর্মি কিন্তু মাঠে, আর্মি কোনো অ্যাকশন নেয়নি, অথচ আর্মি যদি, যেটা আপনি বললেন লাঠি দিয়ে এটা ওটা করে কিন্তু ইজিলি নিয়ন্ত্রণ করা যেত, করা হয়নি। এবং যেসব ফুটেজ গুলি দেওয়া হয়েছে, ফুটেজ গুলির মধ্যে সব আমাদের টুপি দাড়িওয়ালা, জি জি রাইট, হয়তো টুপি দাড়িওয়ালা সবাই ছিল না সেখানে, কিন্তু দেওয়া হচ্ছে কোন টুপি। সো এবং খুনি চলে গেছে খুব নিরাপদে ইন্ডিয়াতে, কোনো কোথাও আটকানো হয়নি। সবকিছু মিলে আবার বলেন আপনি সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স গুলি কি বলে? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এটা বলে যে আওয়ামী লীগ ডাইরেক্টলি ইনভলভড, আর জামাতের কিছু লোয়ার র্যাঙ্কের লোকজন, সাধারণ কর্মী, তারা মনে করে এই তো প্রথম আলো, ডেইলি স্টার, এরা ভারতেরই, একটা ন্যাচারাল আক্রোশ তাদের উপর রয়েছে। যদিও মাহফুজ আলম এবং মতিউর রহমানের বিরুদ্ধে হাসিনা অনেক কেস দিয়েছিল, তারা আওয়ামী লীগ আমলে, to give the due credit to the devil, তারা হাসিনার বিরুদ্ধে লেখালেখা সম্পাদকীয় লিখেছে, লেখালেখা ছাপানো হতো, যে জন্য মতিউর রহমানের এবং মাহফুজ আলমের বিরুদ্ধে অনেক কেস দিয়েছিল হাসিনা। তবু আমি বলবো যে প্রথম আলো এবং ডেইলি স্টারের বায়াস হচ্ছে আওয়ামী লীগের প্রতি বা ভারতের প্রতি এক ধরনের নমনীয়তা তাদের আছে, সেই জন্য টার্গেট করা হলো। সেখানে শুধু জামাত এখানে ইনভলভ ছিল পার্টি হিসেবে না থাকলেও, সেখানে আওয়ামী লীগের একটা ডাইরেক্টলি ইনভলভমেন্ট ছিল, ভারতের ডাইরেক্ট উস্কানি ছিল। তাহলে ভারত শেল্টার দিল কেন? হ্যাঁ, বাংলাদেশের বিজিবিকে চোখে ধুলা দিয়ে পয়সা দিয়ে চলে গেল, ভারত কেন সঙ্গে সঙ্গে ধরলো না? কেন ধরলো না? যে কারণে তারা হাসিনাকে শেল্টার দিয়ে রেখেছে। এই আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী ভারতে বাড়ি ভাড়া করে থাকেন, তারা ভারত সরকার অবৈধ বাংলাদেশিদের বের করার জন্য একেবারে উদ্গ্রীব। সেখানে হ্যাঁ, না হয় বুঝলাম যে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাকে দেব না, বাদ বাকিদের তো বিচারও হয়নি, মৃত্যুদণ্ডও দেওয়া হয়নি, তাদেরকে ভারত ওই ফর্মুলা ইউজ করে ফেরত পাঠাচ্ছে না কেন? এরা তো ভিসা করে আসে নাই, এরা অবৈধভাবে এসছে, এরা বাংলাদেশে ফেরত যাবে। তো ভারতের ইনভলভমেন্ট তো ক্লিয়ার, এটার জন্য কোনো রকেট সায়েন্স না। ভারত চায় না বাংলাদেশের নির্বাচিত সরকার আসুক, ভারত বরং খুশি হবে ভারতপন্থী একটা সেনা অভ্যুত্থান যেন হয়।
আবার অঙ্গুলি চলে যাচ্ছে কিন্তু সেনাপ্রধানের দিকে। তার লয়ালটি কোন দিকে? তার সেনাবাহিনী। আজিজ আহমদ যখন 2018 নির্বাচনে হেল্প করে বিএনপির ভোটাররা হেল্প চাচ্ছে, তখন এই ট্রাক ভর্তি আজিজ আহমদের সৈন্যরা বিবিসিতে দেখিয়েছে ওদের পরিত্যাগ করে চলে গেল। তো আজিজ আহমদ 2018-তে যে রোল প্লে করেছিলেন 2025-এ ওয়াকারুজ্জামান একই রোল প্লে করছেন, এতে কোনো সন্দেহ, আমি বিশ্বাস করি তাই। এবং আপনি দেখেন ইয়েটাকে, সাংবাদিক হিসেবেও কাকে টার্গেট করা হচ্ছে? ইংরেজি দৈনিকের সাংবাদিককে, মানে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাটেনশন ড্র করা যায়। সবকিছুর মধ্যেই কিন্তু মোটামুটি খুব সস্তা লেভেলের ছিল না প্রত্যেকটাই। ইংরেজি বাংলা বলে না, নুরুল কবির ওখানে গিয়েছেন সম্পাদক মন্ডলীর প্রেসিডেন্ট হিসেবে, তার দায়িত্ব বোধ থেকে উনি গেছেন। হ্যাঁ, কিন্তু তার উপরে হামলা করার দায়িত্ব, এর আগে তো তার উপরে কেউ এরকম হামলা করেনি। আওয়ামী লীগের আমলে তো হামলা করেনি, আওয়ামী লীগের আমলে হামলা করেনি। এখন কেন করা হলো? আওয়ামী লীগের আমরা তাকে তারপর হামলা করেছে। আপনি মনে করেন বিএনপি জামাতের এরা কেউ তার উপরে হামলা করার মতো সেরকম কোন সুযোগ আছে? মানে যারা সচেতন নাগরিক হিসেবে অন্তত পক্ষে, সে তো অন্তত পক্ষে ফ্যাসিস্টের পক্ষে মানুষ ছিল না, এতটুকু তো নিশ্চিত। বিএনপি সে জামাত ইসলামের বিরোধিতা করেছে, সে ঠিক আছে, বা সমালোচনা করেছে, বা এরকম সমালোচনা তো হয় আমাদের মধ্যে, তো সার্বক্ষণ চলতেই থাকবে, এটাই তো পলিটিক্স। এর জন্য গায়ে হাত তুলবার মতো অবস্থা মনে হয় না যে সে করেছে। অন্যরা বাধা দিয়েছে বলে উনি জানে বেঁচে গেছেন। ওই জিনিসটা হয়েছে যে উনি তো ভারত বিরোধী, উনি তো আওয়ামী লীগ বিরোধী, এই কথা নিশ্চয়ই তাদের মনে আছে কারো না কারো। সেজন্যই তারা তাকে আরো নাজেহাল করতে, বেড়েই ফেলতে পারতো। 50 জন লোক 50টা লাথি মারলেই তো মরে যেত, শুধু ওটা হয় নাই। তারা ওটা কনসিডার করেছে। জি, একদম খুব চমৎকার ভাবে আমার কাছে, আমরা খুবই ডিপলি সাধারণ ভাষায় কথাগুলি বলছি, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি হ্যাপেনিং। আমি যেটা আই ডু বিলিভ, মানে হোল হার্টেডলি আমি এটাই মনে করি। জি, কয়েকজন দর্শককে যুক্ত করেছি, দেখি তাদের কথা একটু শুনি। জনাব মোহাম্মদ সালাম বলুন। ভাই, এখানে আরো কিছু সেন্সিটিভ ব্যাপার আছে। হ্যাঁ, আসতেছি, আমি আপনার কাছে আসতেছি। যার 2-3 জন দর্শকের, হ্যাঁ প্লিজ আসতেছি আপনার কাছে। জনাব সালাম বলুন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। আমি বলতেছি আমেরিকা থেকে। তা আমার প্রশ্নটা হচ্ছে জনাব তাজ হাশমির কাছে, উইথ রেসপেক্ট। আপনি যখন আবু বকর মোল্লা সাহেব যখন বললেন যে এখানে ডিপ স্টেট ইনভলভ আছে, তখন উনি বললেন যে এটা আমার কাছে কোনো তথ্য নেই, এই জন্য বলতে পারবো না। কিন্তু উনার কাছে কি তথ্য আছে এই ডেইলি স্টার, প্রথম আলোর মধ্যে, যে উনি যে টেক দিয়া দিলেন যে জামাতে ইনভলভ, দাড়ি টুপি থাকলে জামাতে ইনভলভ হয়ে যায়, এটা কোন ধরনের? এদের তো মানে আমরা তো দেখে যাচ্ছি যে ঠেকের খেলা চলতেছে এখন এই হাদিকে নিয়ে। এখানে কেউ কিন্তু, কোনো আলোচক কাউকে কিন্তু সরাসরি রায় দিচ্ছে না। মানুষের কথা, মানুষের পারসেপশন থেকে আমরা আলোচনা করছি। পারসেপশন মাইট বি রং, পারসেপশন মাইট বি সো মেনি থিং। আমরা পারসেপশন গুলিকে ক্লিয়ার করার চেষ্টা করছি, এবং সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স গুলি রয়েছে এগুলোর উপর ভিত্তি করে আমরা বুঝবার চেষ্টা করছি আসলে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং। উনি যদি বলতে চান যে দাড়ি টুপি থাকলে যদি জামাত শিবির হয়ে যায়, তাহলে দাড়ি টুপি বাংলাদেশে ব্যান করা হবে। দাড়ি টুপি মেনশনই করিনি আমি, আমি মেনশন করে না, সেটা আমি বলতেছি যদি আপনারা যদি সবাই মনে করেন যে দাড়ি টুপি থাকলে জামাত শিবির হয়ে যাবে, জামাত হয়ে যাবে, তো দাড়ি টুপি আপনারা ব্যান করে ফেলেন। না, এই কথা এখানে কেউই আলোচনা করেনি, আপনি হয়তো ভুল বুঝেছেন। যাই হোক, তবে এরকম একটা পারসেপশন তো রয়েছে যে এই হামলাগুলির পেছনে জামাত ইসলামেরও একটা সমর্থন রয়েছে। এটি তো জামাত ইসলামের একজন নেতা রয়েছেন এখানে, তিনি ছিলেন বলে তার কাছে প্রশ্ন করে ক্লিয়ার হলাম, এবং তিনি স্পষ্ট করেছেন বিষয়গুলিকে। আমাকে প্রশ্ন করছে, আমি তো আওয়ামী লীগ, আমি একটা ফেসবুকে পোস্ট করেছি যে যারা নুরুল কবির উপর হামলা করেছে তারা হয় আওয়ামী নইলে জামাতি, কারণ দুজনেরই ক্ষোভ রয়েছে এর উপরে। এখন জামাতের সেন্ট্রাল কমিটি কি বলে আর গ্রাসরুটসের লোকে কিভাবে রিয়্যাক্ট করে, দুই জিনিস। আমি দাড়ি টুপি বলি না, দাড়ি টুপি বেশিরভাগ হবে হেফাজতে ইসলাম যদি আসে, দাড়ি টুপির সংখ্যা বেশি দেখবেন। জামাতে ক্লিন শেভেন প্যান্ট শার্ট পরা লোকজনের সংখ্যাই বেশি। জি, ধন্যবাদ। আমরা একটু জনাব সালাম, আপনাকে অনেক ধন্যবাদ। জি জনাব, দুই সালাম, আপনিও কি সালাম নাকি ভাই? আব্দুল সালাম আর মোহাম্মদ সালাম। জি আব্দুল সালাম বলেন ভাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সালাম বগুড়া থেকে বলছি।
জি বলুন। আমি আমাদের ব্যারিস্টার রাহুল বক্কর স্যারের কাছে আমার একটা প্রশ্ন, এই যে তাজ স্যার যেটা বলছিলেন জামাত শিবির জড়িত, উনি যদি বলে নাও থাকেন, কিন্তু আজকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিপি এবং উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতিও, তিনি আজকে পত্রিকাতে আসতে দেখবেন, ইয়াতে দেখবেন আপনার হলো ইত্তেফাক এবং মানব জমিনে উনি সরাসরি ঘোষণা দিয়েছেন যে ডেইলি স্টার এবং প্রথম আলো বন্ধ হতেই হবে। যদি তারা জড়িত না থাকে তাহলে এই কথা বলে কি করে? এটাই আমার প্রশ্ন, যে এটা কতটুকু আমি জবাব দেবো। এটাই আপনার প্রশ্ন, তাই তো? আসছি আপনার কাছে, একটু নোট ডাউন করে রাখুন, আর দুইজন আছে। জি শামীম ওসমান, আপনি কি শুনতে পাচ্ছেন? শামীম ওসমান, আপনি ক্যামেরা অন করুন। আরেকজন কে ভাই? ক্যামেরা অন করতে হবে। শামীম ওসমান। শামীম ওসমান তো হয়তো দেখা গেছে যে আমাদের যিনি, হ্যাঁ জি ভাই বলুন, আইফোন লেখা আছে, বলুন আপনার নাম বলুন, কোথায় থেকে বলছেন? জি শামীম ওসমান সাহেব, একটু একটু শামীম ওসমান সাহেব তো পুরো পুরো দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিয়েছেন। হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে ভাই, যে বিএনপির যে ভাই আছে ওনার কাছে প্রশ্ন হচ্ছে, উনি বললেন যে বিএনপির ভাই কে এখানে? ওই যে বিএনপির যিনি প্রতিনিধি করতেছে, বিএনপির হয়ে যিনি কথা বলতেছেন, ওনার কাছে না এখানে বিএনপির কেউ নাই তো, প্রতিনিধি এখানে কেউ নাই। যাই হোক, ওনার কাছে প্রশ্ন, উনি যে বললেন জামাত 15টা সিট পাবে, আচ্ছা উনি 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 মনে করেছেন যে এখনো তিনি সেই 2001 আছে, এটা 2025। আসলে এখানে 5 থেকে 6 কোটি জেনজি ভোটার আছে, আপনি তাদের আন্ডারমাইন করতেছেন, এই একটা প্রশ্ন। আর উনি কি বললেন, জামাত নাকি এই জায়গায় গিয়ে হামলা করছে। আপনি দেখেন যে এই প্রথম আলো, ডেইলি স্টার, তারা হচ্ছে তারেক রহমানের ব্যাপারে কি পরিমাণ তারা হচ্ছে তার বিপক্ষে লিখছে। এখানে যদি আমরা যদি বলি, আমরা যদি মনে করি যে এখানে বিএনপির লোকজন ছিল, তাহলে কি ভুল হবে? এই 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 প্রশ্নটা ওনার কাছে ছিল, বাস এটুকু। ওকে, আসসালামু আলাইকুম। আমার উত্তরটা দিয়ে দিই। দাঁড়ান, আরেকজন বুঝছে, ঠিক আছে, উত্তর দিতে গেলে আবার হয়ে যাবে। শামীম ওসমান সাহেব বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন, কোথা থেকে? আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আরো আপনার সংবাদ মাধ্যম আছে, কেন ডেইলি স্টার এবং ওই যে ছায়ানট আর হইছে আপনার 3টা যে সংবাদ মাধ্যম এই জায়গায় কেন হামলা করলো, আর কোনোটা কেন হামলা করলো না? আর কেন জনতা এই জায়গায় হামলা করলো, আর কারা করলো, কিভাবে, কি কেন করলো? এটাই প্রশ্ন আমার, কেন অন্যটা করলো না? আপনার মতো একজন মানুষের কাছ থেকে এই ধরনের প্রশ্ন এই প্রথম আমি পাচ্ছি, কারণ আমরা তো বুঝবার চেষ্টা করতেছি আসলে কেন। আমরা মোটামুটি আলোচনা করেছি, আপনি চমৎকার প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে জনাব শামীম ওসমান। কেন করলো সেখানে আমাদের বড় প্রশ্ন, এটাই আমরা এখন আরেকটু বুঝবো। জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছ থেকে শুনতে চাই, কয়েকটি প্রশ্ন যুক্ত হয়ে গেছে এখন। আসলে সামনের সময় নির্বাচনটা হওয়া না হওয়া একটি বড় চ্যালেঞ্জ। আপনার কাছে কি মনে হয়, সার্কামস্টেন্সিয়াল সব মিলিয়ে নির্বাচন কি হওয়ার মতো সেই সুযোগ বা নির্বাচনের দিকেই কি যাচ্ছে? হবে নির্বাচন 12 তারিখ? ধন্যবাদ। প্রথমে আমি জবটি দিয়ে নিই। একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন, রাজশাহী ইউনিভার্সিটির ভিপি প্রথম আলো ডেইলি স্টার বন্ধের কথা নাকি বলেছেন। এটি কিছু সোশ্যাল মিডিয়াতে এসেছে। জামাত ইসলামী নেতৃবৃন্দের কাছে এই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জামাত আনুষ্ঠানিকভাবে, কেউ চাইলে আমার কাছ থেকে এভিডেন্স নিতে পারেন, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। জামাত আনুষ্ঠানিকভাবে বলেছে তারা এই বক্তব্যকে সমর্থন করে না, এটা তাদের পজিশন না। জামাত এটাকে ডিজোন করেছে এবং বলেছে তারা যেহেতু ছাত্র শিবির করে, তার মানে যে অভিযোগটি আনা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ভিপির ব্যাপারে এবং জাহাঙ্গীরনগর একজনের ছাত্র নেতার ব্যাপারে, শিবির তাদের সাংগঠনিক সিস্টেম অনুযায়ী এটি পদক্ষেপ নেবেন। বাট জামাত এজ এ দল হিসাবে এই বক্তব্য সমর্থন করে না, এটা তাদের বক্তব্য নয়। আর তারা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করে, তারা সংবাদপত্রের বন্ধ অথবা এগুলোতে আক্রমণ করার তারা বিরোধিতা করে। আমি আপনাকে দুটো লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, ডাক্তার সৈয়দ আব্দুল মাহমুদ তাহেরের বক্তব্য সেখানে আছে। সুতরাং আমি জামাতের পজিশনটি আপনাকে বললাম এবং আপনাকে আমি পাঠাচ্ছি দুটো মানে ফেসবুক, মানে জামাতের বিবৃতির লিঙ্ক আপনাকে পাঠাচ্ছি। যারা ওখানে আক্রমণ করেছে এর মধ্যে জামাতের কেউ ছিল না আপনি বলতে যাচ্ছেন? অবশ্যই নয়, এটি জামাতের রাজনীতি নয়।
বাট একটি কথা আমি আপনাকে বলছি যে প্রথম আলো, আমি অন্যদের ব্যাপারে কথা বলছি না, প্রথম আলো বাংলাদেশের সাধারণ মুসলমানদের অনুভূতির বিপক্ষে, কালচারের বিপক্ষে তারা যা করছে, এটি বাংলাদেশের সাধারণ মুসলমানকে আহত করেছে এবং করে। দেখুন, হেফাজতের ঘটনার সময় হেফাজতের উপর সরকার ক্র্যাকডাউন করেছে, হাজার হাজার লোকজনদেরকে মানে মানে রক্তপাত ঘটিয়েছে, অনেক লোকজনকে হতাহত করেছে। কিন্তু তারা কি করলো? তারা হেফাজতের এই আন্দোলনকে তারা বলল তাণ্ডব, এবং বলা হলো এরপরে তারা রিপোর্ট করলো যে তাদের বিচার হচ্ছে না, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অথচ হেফাজতের উপর তারা ফেসিবাদী কায়দায় রাতের বেলায় এই লাইট নিভিয়ে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড যে করলো, এটি কিন্তু তারা প্রতিবাদ করে নাই প্রথম আলো। স্বাভাবিকভাবে প্রথম আলোর বিপক্ষে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণের একটি অবস্থান রয়েছে। প্রথম আলো ইন্ডিয়া ফেসিবাদ ইসলাম বিরোধিতাকে তারা রিপ্রেজেন্ট করে বলে বাংলাদেশের ইসলাম প্রিয় সেকশন একটা বিশ্বাস করে। বাট জামাত এজ এ দল হিসাবে জামাত ইসলামী মনে করে না যে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার কারণে প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণ করতে হবে, তাদেরকে বন্ধ করে দিতে হবে। জামাত একটি রেসপন্সিবল দায়িত্বশীল দল। জামাত বাংলাদেশে ইনক্লুসিভিটির রাজনীতি করতে চায়। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে, তার ওপিনিয়নের কারণে তাকে বন্ধ করে দিতে হবে, এটি জামাত সমর্থন করে না। আমি আপনাকে জামাত ইসলামীর অফিসিয়াল বক্তব্য পাঠিয়েছি, এবং জামাত ইসলামী এটা বিশ্বাস করে এবং জামাত ইসলামী এটাকে লালন করে যে জামাত ইসলাম বিশ্বাস করে সেটা বলেছেন, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আপনি বলছেন যে সেখানে জামাত ইসলামের কেউ জানে, কিন্তু জনগণ মনে করছে, জনগণের একটা অংশ মনে করছে, এবং বিএনপির পক্ষ থেকেও অনেকে ইঙ্গিত দিতে চাচ্ছে যে সেখানে জামাত ইসলামের লোকজন। আমি মানুষের পারসেপশনের কথা বলছি। আপনারা অফিসিয়ালি এক জিনিস করতে পারেন, যেটি বলছেন যারা ডক্টর তাজ হাশমি, যে আপনারা হয়তো মুখে একটা বলছেন, অন্তরে আপনাদের ভিন্ন একটি বিষয় রয়েছে। না, তাজ হাশমি সাহেব তো দীর্ঘদিন বিদেশে থাকেন। উনি নির্বাচনে মানে এই বিপ্লবের পরে উনি হয়তো জাননি, বাংলাদেশের অবস্থা দেখেননি, জামাত ইসলামীকে হয়তো খুব কাছ থেকে এখন দেখার সুযোগ হয়নি। উনি অনেক আগে তো দেশ থেকে চলে এসেছেন। জামাত ইসলামীকে যদি আরো কাছ থেকে দেখতেন, যেতেন, বিপ্লবের পরে যেতেন, গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু জামাত ইসলামীকে রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে মনে করে, সবচেয়ে রেসপন্সিবল। বিএনপি এখানে যে জিনিসটা করছে, আজকে যে আনন্দবাজারের রিপোর্ট, ইন্ডিয়ান পত্রপত্রিকার রিপোর্ট, যে তারেক রহমানের দুটো সম্বল পুঁজি, ইন্ডিয়ার সমর্থন এবং মুক্তিযুদ্ধ, এইটি হচ্ছে তারেক রহমানের পুঁজি। আজকে আনন্দবাজার এই কথাটি বলেছে। এখন আমি যে কথাটি বলতে চাই, বিএনপি তো চাইবেই যে এই প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট বন্ধের জন্য জামাত শিবির দায়ী, জামাত শিবির উগ্রবাদী, জামাত শিবির মৌলবাদী, এই কথা বলে ইন্ডিয়াকে খুশি করতে চাইবে, এই কথা বলে ওয়েস্টকে খুশি করতে চাইবে, যেন জামাত যে ইনক্লুসিভ পলিটিক্স করতে চায়, জামাত যে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা রয়েছে। জনাব তাজ হাশমি সাহেব হয়তো ভুলে গেছেন, আমেরিকার মানে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে IRI, তারা কি বলছে, জামাতের সমর্থন হচ্ছে 29%, বিএনপির সমর্থন হচ্ছে 33%, অনলি 4% ডিফারেন্স। কিন্তু বাস্তবতা হচ্ছে যে জামাত জোটের ভোটের পার্সেন্টেজ বিএনপির চেয়ে অনেক বেশি। সুতরাং বিএনপি চাইবে জামাতকে ট্যাগ দিতে, বিএনপি চাইবে জামাত সর্বোচ্চ 15 থেকে 20টা সিট পাবে। তাজ হাশমি, আমি তো যে কথাটি বললাম, তাজ হাশমি সাহেব মানে পুরনো ধ্যান ধারণায় বিশ্বাস করেন। উনি বিপ্লবের পরে বাংলাদেশে যাননি, উনি দেখেননি কেন প্রথম আলো রিপোর্টে, ব্র্যাকের রিপোর্টে, কেন আমেরিকার রিপোর্টে, যেটা মানে IRI যে রিপোর্টটা করেছে, জামাত ইসলামীকে এবং বিএনপিকে নেক টু নেক দেখানো হয়েছে। উনি এই বাস্তবতা দেখেননি। আমিও জানতাম না যে বাংলাদেশের জামাতের এত পরিমাণ সমর্থন বেড়ে গিয়েছে। আমি যখন 7 বার বাংলাদেশে গিয়েছি, আমি দেখেছি কি পরিমাণ জনসমর্থন বাংলাদেশে এখন জামাতের। কেন এটা এই জনসমর্থন বৃদ্ধি পেয়েছে? কারণ বাংলাদেশের জনগণ মনে করে যে তারা দে ওয়ান্ট টু সি এ চেঞ্জ। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস। অ্যানাদার ইজ মানে একটি দল যেটি জামাতের সাথে কম্পিটিশন আছে, তাদের বিরুদ্ধে বিশাল অঙ্কের চাঁদাবাজির অভিযোগ রয়েছে, এবং এই দলটি তাদের দলের 6000-এর উপর লোকজনদেরকে তারা করেছে, দল থেকে বাদ দিয়েছে 6000-এর উপর, আবার অনেককে নিয়ে এসেছে এবং কাউকে নমিনেশনও দিয়েছে। সুতরাং বাংলাদেশের সাধারণ জনগণ বিশ্বাস করে না ওই দলটি
যে দলটির পক্ষে তাজ হাশমি কথা বলেছেন অথবা বলতে চাচ্ছেন, ওই দলটিকে আওয়ামী লীগের মানে মুদ্রার এপিটার ওপিট মনে করে, তারা মনে করে তারা আসলে তারা হচ্ছে টেম্পোস্টেন, তারা হচ্ছে চাঁদাবাজ, তারা আসলে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। দে ওয়ান্ট টু সি এ চেঞ্জ। তারা মনে করে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের ড্রাইভিং সিটে জামাত ইসলামীকে যদি বসিয়ে দেওয়া হয়, দেয়ার উইল বি রিয়েল চেঞ্জ, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হবে। এখন আসেন নির্বাচনের ব্যাপারে আমাকে আপনি যে প্রস্তুতি করেছেন, দেখুন আমি প্রথমেই বলেছি তাজ হাশমি সাহেব এই জায়গাতে একটু ফাইনাল কথা বলার আগে একটু আগের প্রসঙ্গে একটা সাপ্লিমেন্ট করি, একটা বা ইয়ে করি, সম্পর্ক প্রশ্ন করি। সেটা হলো যে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি বা সেখানকার শিবিরের নেতাও বলেছে কিন্তু যে ডেইলি স্টার এবং প্রথম আলোকে বন্ধ করতেই হবে। এখানে কি জামাতের অবস্থান প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণের একটা অংশ হিসেবে দেখেন? অবস্থান ভিন্ন। আমি আপনাকে পাঠিয়েছি। কিভাবে? না, অবশ্যই না, এটা জামাতের অবস্থান না। আমি আপনাকে পাঠিয়েছি। শিবির নেতার বা রাজশাহী ইউনিভার্সিটির ভিপির এই অবস্থান কেন তাহলে? এটা কি আপনি অস্বীকার করেন? তাকে কি আপনি ডিজাইন করেন? এই অবস্থান জামাতের অবস্থান নয়। না, জামাতের অবস্থান নয়। ভিপি বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের সভাপতি, তাকে কি আপনারা ওন করেন কিনা? দেখুন তাকে, সে ছাত্র শিবিরের নেতা, বাট জামাত ইসলামী যে কথাটি বলেছে তার এই বক্তব্যের প্রেক্ষাপটে আমি আপনাকে পাঠিয়েছি, পুরো সকল মিডিয়াতে এসেছে জামাতের বক্তব্যটি। জামাত ইসলামী তাহলে সে কি আপনাদের আদর্শের রাজনীতি করে কি করে না? কি করে না? ছাত্র শিবির রাজনীতি করে। ছাত্র শিবির সেই আমরা শুনেছি ছাত্র শিবির এটা করে ওটা করে, এখন ছাত্র শিবির ডেইলি স্টার, প্রথম আলো বা ছায়ানট প্রতিনিধির উপর হামলাকে সমর্থন করা ছাত্র শিবির না, একজন ব্যক্তি কিন্তু সে সাধারণ সমর্থক নয়, সে কিন্তু একটা সংগঠনের প্রধান, একটা বিশ্ববিদ্যালয়ের সংগঠনের ছাত্র সংগঠনের প্রধান। দেখুন এটি ছাত্র শিবিরের অবস্থান নয়। আর জামাত ইসলামী তো ডিজোন করেছে। জামাত ইসলামী বলেছে তারা সংবাদপত্র বন্ধ করার অথবা সংবাদপত্রের উপর আক্রমণ করাতে জামাত ইসলামী বিশ্বাস করে না, সমর্থন করে না। জামাত ইসলামের এটি দলীয় পজিশন, এটি কোনো একক ব্যক্তির বক্তব্য নয়। জামাত ইসলামী দলীয়ভাবে এই এই ধরনের চেষ্টাকে তারা ডিজোন করে জামাত ইসলামী সমর্থন করে না। এবং জামাত ইসলামী আরো বলেছে ছাত্র শিবিরে এই নেতার বিরুদ্ধে দলীয় সিস্টেম অনুযায়ী ছাত্র শিবির পদক্ষেপ নেবে। আপনার কাছে আমি স্টেটমেন্ট পাঠিয়েছি জামাত ইসলামী যে অফিসিয়াল বক্তব্য দিয়েছে। জামাত ইসলামী তো দল হিসাবে এটাকে বিরোধিতা করেই যে কোনো পত্রিকাকে বন্ধ করা যাবে না। জামাত ইসলামীর হচ্ছে এই পজিশন। আর ছাত্র শিবিরের একজন নেতা যদি বলে থাকেন, আমি শিউর না মিডিয়াতে কথাটি ওনার বক্তব্য এক্স্যাক্টলি এসেছে কিনা, যদিও বলে থাকেন এটা ছাত্র শিবিরের দলীয় বক্তব্য নয়। আর জামাত ইসলামীর তো নাই, জামাত ইসলামী এই বক্তব্যের সাথে না, জামাত ইসলামী অফিসিয়াল বক্তব্য দিয়েছে। এখন আসে নির্বাচনের ব্যাপারে। দেখুন আমি যে কথাটি বলছি, জামাত ইসলামী নির্বাচনী প্রস্তুতিতে সকলের চেয়ে এগিয়ে। নাম্বার ওয়ান, জামাত ইসলামী ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপির বহু পূর্বে, কয়েক মাস আগে ঘোষণা করেছে। নির্বাচনী ট্রেনে জামাত সবার আগে উঠেছে। জামাত ইসলামী নির্বাচনের ব্যাপারে কেন বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হোক অথবা এপ্রিলের মধ্যে, কেন ডিসেম্বর বলে নাই? কেন ডিসেম্বর বললে, কারণ আমাদের তো বিচার রয়েছে, বিচার কার্য করতে হবে। ইউনূস সাহেব যখন ক্ষমতায় যায় ওনার 3টি দায়িত্ব ছিল। একটি ছিল সংস্কার, আরেকটি ছিল বিচার, শেখ হাসিনা যে হাজার হাজার লোকজনদেরকে হত্যা করেছে, গুম করেছে, বিচার। আরেকটি ছিল নির্বাচন। এই 3টি ছিল ইউনূস সরকারের টপ প্রায়োরিটি। জামাত যে কথাটি বলেছে ডিসেম্বরে না হয়, যেটি বিএনপির দাবি ছিল, যেটি জনাব তাজ হাশমি সাহেব বলছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে, জামাত বলছে যে এটি একটু হয়তো আর্লি হয়ে যেতে পারে, ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হওয়া প্রয়োজন। পরবর্তীতে বিএনপি এটাতে এগ্রি করেছে যে ডিসেম্বর ফেব্রুয়ারির মধ্যে হওয়া প্রয়োজন। কিন্তু আমি যে কথাটি বলেছি, নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি অনেক পিছিয়ে, তারা প্রার্থী দিতে পারে নাই। জামাতের কয়েক মাস পরে, এই তো অল্প কয়েকদিন আগে তারা প্রার্থী দিলেন। প্রার্থী দেওয়ার পরে তাদের মাঝে মারামারি শুরু হয়ে গিয়েছে। চট্টগ্রামে একজনকে গুলি করেছে, আবার এক প্রার্থী তার নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহার করেছে। তারেক সাহেব এখনো বাংলাদেশে যান নাই। বেগম খালেদা জিয়া অসুস্থ, আমি এই কথাটি বলেছি যে তারেক রহমান বাংলাদেশে এখনো যান নাই। খালেদা জিয়া অসুস্থ, কোনো কার্যক্রম করতে পারছেন না। সুতরাং নির্বাচনী প্রস্তুতিতে, এবং আমি একটি কথা আজকে বলছি, দর্শকদের কাছে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি, তাজ হাশমি সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। বিএনপি নেতা নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনের কাছে কিছুদিন আগে কেন গিয়েছিলেন?
সেই উত্তরটি কি তাজ হাশমি সাহেবের কাছে আছে? আমি দর্শক শ্রোতাদেরকে প্রশ্ন রাখতে চাই, আপনারা একটু ডিগিং করবেন, আপনি একটু বুঝার চেষ্টা করবেন আমি কোন কারণে বলেছি বিএনপি নির্বাচনী প্রস্তুতি পিছিয়ে, আমি কোন কারণে বলেছি নির্বাচন পিছনে হলে বিএনপির কিছুটা লাভ হতে পারে, এবং সেটির উত্তর আপনারা খুঁজে পাবেন নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনের সাথে কোন উদ্দেশ্যে গিয়েছেন। আমরা জানতে চাই বিএনপির এই নেতা কেন নির্বাচন কমিশনে দেখা করলেন, কি তার প্রয়োজন ছিল, এটি হচ্ছে আমার কথা। কারণ কি ছিল বলে আপনি মনে করছেন? আপনার বক্তব্যটা আপনার মন্তব্য শুনে এরপর আমি ডক্টর তাজ হাশমির কাছে যেতে চাই। না কেন গিয়েছেন যে যেতে পারে নির্বাচন কমিশনে? আপনারা জানেন না জামাত ইসলামের নেতারা যায়নি, জামাত ইসলামের নেতারা যায়নি, সবাই তো যায়, সবাই তো রাখলাম নজরুল ইসলাম খান। দেখুন, নির্বাচনকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে আমাকে যদি আপনি বলতে বলেন, একটি জবাব তো আমাকে দিতে হবে। নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন প্রচেষ্টার অংশ হিসেবে নজরুল ইসলাম সেখানে যান নাই। নজরুল ইসলাম খান সাহেব অন্য একটি মেসেজ নির্বাচন কমিশনকে দিয়ে এসেছেন, আমি এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না। সেকেন্ড মানে পয়েন্টটি যেটি আপনি আমাকে বলেছেন, নির্বাচন হতে যাচ্ছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কি বলে? দেখুন, নির্বাচন আমি বিশ্বাস করি যেহেতু নির্বাচন জামাত চায়, বিএনপিও নির্বাচনের বিরোধিতা করছে না, যদিও তারা নির্বাচনী প্রস্তুতি পিছিয়ে, যদিও আমি নজরুল ইসলাম খানের নির্বাচন কমিশনের সাথে দেখা করাটিকে সন্দেহ করি, তারপর আমি মনে করি বিএনপির জন্য ভালো হবে একটি মানে আশু নির্বাচন হয়ে যাওয়া। নির্বাচন পিছালে বাংলাদেশ থেকে গণতন্ত্র হারিয়ে যাবে, এটি বিএনপির চাওয়া উচিত না, জামাতের চাওয়া উচিত না। আমরা যারা আপনার এই প্রোগ্রামে আছি, বাংলাদেশের মানে যারা সত্যিকার উন্নতি চাই, আমরা কেউ চাই না নির্বাচনটি পিছিয়ে যাক। নির্বাচনটি পিছনে গেলে জুলাই হেরে যাবে, নির্বাচনটি পিছিয়ে গেলে বাংলাদেশ হেরে যাবে। এখন নির্বাচনকে পিছানোর জন্য সর্বাত্মক অপচেষ্টা করছে শেখ হাসিনা রেজিমের রেখে যাওয়া কিছু উচ্ছিষ্ট ভোগী কিছু লোকজন যারা বাংলাদেশে রয়েছে, আর শেখ হাসিনার রেজিমের অবশিষ্ট অংশ যারা বাংলাদেশের বাহিরে রয়েছে, এবং তাদের যারা বন্ধু বান্ধব রয়েছে দেশে বিদেশে, তারা চায় না নির্বাচনটি ফেব্রুয়ারিতে হোক। তারা তাদের সর্বাত্মক অপচেষ্টা করবে যদি আমরা আপনারা সকলে মিলে নির্বাচনটি অনুষ্ঠানের জন্য ঐক্যবদ্ধ থাকি, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই, নির্বাচনটি হবে, এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস। নির্বাচনের রেজাল্ট যেই হোক, যেই ক্ষমতা যাক, গণতন্ত্রের প্রক্রিয়া অংশ হিসেবে আমরা সেই রেজাল্ট মেনে নিতে হবে, নির্বাচন সুষ্ঠু হোক। কিন্তু আমার এখানে একটি আশঙ্কা হচ্ছে, এই নির্বাচনটি প্রথমে ওই গোষ্ঠীটি, তৃতীয় শক্তি চেষ্টা করবে নির্বাচনটি যেন ফেব্রুয়ারিতে না হয়। যদি সেটি হয়ে যায়, তারা চেষ্টা করবে নির্বাচনটি যেন সুষ্ঠু না হয়, নির্বাচনটিকে একটি। আপনি মনে করছেন, আপনি বলতে চাচ্ছেন জামাত ইসলাম অফিসিয়ালি নির্বাচন চাচ্ছে, এবং আপনাদের তিনিও বলেছেন তিনি এক বিন্দু পরিমাণও কম্প্রোমাইজ করবেন না, ফেব্রুয়ারিতে নির্বাচন চান। তাহলে আসলে এই ধরনের ঘটনাগুলোর সাথে কারা জড়িত? আপনি বলছেন যে জামাত ইসলাম কোনোভাবেই জড়িত নয়, কিন্তু জামাত ইসলামের অনেকেই, অনেক সমর্থকরা মনে করেন যে এই ধরনের হামলা আর সঠিক হয়েছে, এবং আপনি বলছেন যে যিনি একজন ছাত্র জামাত ইসলামী এটাকে সঠিক মনে করে না। আপনাকে ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট ইশতিয়াককে দেখতে পাচ্ছি, তিনি যুক্ত হয়েছিলেন। আমি জাস্ট আপনার 1 মিনিট থেকে 1.5 মিনিটের কথাগুলো শুনে যাচ্ছি। জি জনাব ইশতিয়াক, বলুন। আসসালামু আলাইকুম সাগর ভাই, আপনি আমাকে 1 মিনিট দিবেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি একটা প্রশ্ন করি তাজ হাশমি স্যার সহ সবাইকে, আপনার প্রথম আলো কেন ব্যান্ড করা যাবে না? নাম্বার 1 কোশ্চেন, এটা কি কোনো কনস্টিটিউশনাল এন্টিটি, এভারলাস্টিং এন্টিটি? নাম্বার 1, দেখেন রাশিয়া একটা তার দেশের স্বার্থের বিরুদ্ধে প্রপাগেশন করার কারণে আপনার কয়েকটা মিডিয়া নিষিদ্ধ করতে, এর মধ্যে হচ্ছে নোভাইয়া গ্যাজেটা অন্যতম, সরাসরি নিষিদ্ধ করতে। তো বাংলাদেশে প্রথম আলো নিষিদ্ধ করা যাবে না কেন? বাংলাদেশে প্রথম আলো খুললে আপনি যত জঙ্গিবাদ আপনি মাদ্রাসা, মসজিদ আর মুসলমানদের মধ্যে খুঁজে পাবেন, এরা সব জঙ্গি আর আপনার সব মৌলবাদী, এরা জঘন্য খারাপ লোক। অর্থাৎ ওই যে আপনার জেনোসাইড ওয়াচ, ওয়ার্ল্ড জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা আপনার জর্জ গ্রেগারি স্টেনটনের যে গণহত্যার পূর্বে 10টা স্টেজ আছে, তার মধ্যে অন্যতম কয়েকটা স্টেজ হলো ডেমোনাইজেশন, পোলারাইজেশন এবং ক্রিমিনালাইজেশন। অর্থাৎ কাউকে ডেমোনাইজ করা, সেই কাজটা প্রথম আলো করে। এটা সরাসরি মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ। আপনি দেখেন ঈদের
সংখ্যায় সে কুকুরের ছবি দেয়। দেখুন মোহাম্মদ সাল্লাল্লাহু দেখুন আলাইহি ওয়াসাল্লামের জনাব ইশতিয়াক, আমি লম্বা কথা বলার সুযোগ নাই। আমাদের প্রশ্ন কিন্তু জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা কিন্তু এখানে দুটি বিষয় বলেছে। আমাদেরকে একটু শুধুমাত্র টকশোর জন্য তো টকশো করি না, আমরা যে কোনো বিষয়কে বিশ্লেষণ করে প্রকৃত ঘটনাগুলিকে তুলে আনার চেষ্টা করি আমরা, এবং এর পেছনে কারণগুলি বোঝার চেষ্টা করি। ব্যারিস্টার আবু বকর মোল্লা কিন্তু কোনোভাবেই বলছেন না যে এগুলির উপরে বা এই প্রতিষ্ঠানগুলির উপরে হামলা করা তিনি করেছেন বা হামলা করাকে সমর্থন করেন না। এখন প্রবলেম দুইটা, একটা হলো কেন এই মুহূর্তটাকে বেছে নেওয়া হলো। আপনি যেটা বলছেন প্রথম আলো তো এই ঘটনা তো তাদের এই চরিত্র আজকের না, বহুত আগে থেকে এই চরিত্র। কেন অনেক আগে করা হলো না? কেন আওয়ামী লীগের আমলে করা হলো না? কেন 24-এর পরপর করা হলো না? এখন তফসিল ঘোষণার একদিন পর করার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা নিয়ে বিশ্লেষণ। এখন আপনি যে যুক্তিগুলি দাঁড় করাচ্ছেন তাদের উপর হামলা করবার, এই যুক্তিগুলি আমরা এখানে এই মুহূর্তে এটা কতটুকু খাটে কি খাটে না, এর কিন্তু অন্য কোনো কারণ রয়েছে, এটাই আমাদের মূল উদ্দেশ্য আলোচনা। এখন আপনি জি আই গট পয়েন্ট যে হ্যাঁ, এটা কেন হামলাটা হলো। দেখেন, কিছু জিনিস হইলো সার্জের মতো, যদি একটা যদি লুপ হোল পায় সেখান থেকে বোমের মতো বিস্ফোরিত হবে। যেখানে আপনার আজকে হাদি ভাইয়ের যে ঘটনাটা ঘটছে, আমি আজকে এই ঢাকায় ছিলাম, আপনার যে হৃদয় বিদারক দৃশ্য, এর জন্য কারা দায়ী? এর জন্য কি এই বুদ্ধিজীবী নামক কিছু লোক দায়ী না? আজকে আমাদের মুসলিমদেরকে আমি এই কথাটা বলবো, ডেমোনাইজ করা, ডিহিউম্যানাইজ করার কাজ প্রথম আলো করছে। আমি দায়িত্ব নিয়ে ব্যক্তিগত পর্যায়ে বলছি, এই প্রথম আলো করছে। আপনার ইউরোপে কোনো ইহুদি বিদ্বেষী টেলিভিশন চ্যানেল চলতে পারে না, দ্যাট ইজ অ্যান্টিসেমিটিজম, চলতে পারে না। বাংলাদেশে কেন মুসলিম বিদ্বেষী নিউজগুলো চলবে? প্রথম আলো চলবে কি চলবে না? আপনি সেই প্রশ্ন করছেন, এই প্রশ্ন করার সময়টা এটা না। যেমন এই যে দেখেন, প্রথম আলোর এখন লাস্ট যে এই মুহূর্তে সবচেয়ে কি বলবো লাস্ট যে খবর, এটি হলো হামলার সময় সরকারের নীরবতা ছিল বিস্ময়কর, এটা আনু মোহাম্মদ বলেছেন। কিন্তু তারা এই যে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা, আমরা সেই কারণটা খুঁজবার চেষ্টা করেছি। প্রথম আলোর কি চরিত্র, প্রথম আলো এটা আজকে নতুন করে 24 পর তাদের এই চরিত্র উদয় হয়নি, চরিত্র যাদের অনেক আগে থেকেই। কিন্তু হামলাটা কেন এই এখন করা হলো, এই মুহূর্তটার পেছনে কারণ। জি জনাব ইশতিয়াক অ্যাডভোকেট, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু আমার একটু মন্তব্য সাইফুল সাগর ভাই, যেটা হলো যে জনরোষ, জনসংক্ষুব্ধ, বাংলাদেশে এই প্রথম আলো জঙ্গি ন্যারেটিভ তৈরি করে অসংখ্য মুসলিমকে নিঃসন্দেহ করেছে, এ নিয়ে আমরা বহু কথা বলেছি। বিস্ফোরণের সুযোগে এটা হতে পারে, এটার জন্য কোনো টাইমের প্রয়োজন নাই। থ্যাংক ইউ সো মাচ। জি আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ডক্টর তাজ হাসমি, প্লিজ আপনি ধন্যবাদ। আপনাকে সরাসরি কিছু প্রশ্ন করেছেন। অনেকগুলো প্রশ্ন আসছে। এক ভদ্রলোক বললেন আমি কিভাবে জানলাম যে বিএনপি জামাত 15-20টা সিট পাবে। আবু বকর মোল্লাও বললেন আমি দেশে যাই না ইত্যাদি। দেশের বাইরের থেকে দেশকে যেভাবে দেখা যায়, দেশের ভেতরে থাকলে সেভাবে দেখা যায় না। যেমন ফরেস্ট দেখতে গিয়ে বলছে ফরেস্ট দেখতে পাচ্ছে না বিকজ অফ ট্রিজ, কিন্তু ফরেস্টটা দূরের থেকে স্যাটেলাইট দিয়ে দেখলে আপনি ফরেস্টটা ভালো করে দেখতে পারবেন। শুধু আমার দেখার কোনো ব্যাঘাত ঘটছে না। আমি ইসলাম নিয়ে, জামাত নিয়ে মওদুদী সাহেবের সবগুলো বই পড়েছি, জামাতের থিওরি, জামাত কি বলে না বলে ছাপার অক্ষরে আমার বইতে লিখেছি আমি, বিদেশে পড়ানো হয়। সুতরাং আমি আর ব্র্যাগিং করছি না। সুতরাং জামাত যে এখন অনেকটা ব্যাংক্রাফট, এই কথাটা আমি বলতে চাই মোল্লা সাহেব, ব্যারিস্টার মোল্লাকে, যে জামাতকে এমনই ব্যাংক্রাফট হয়ে গেছে। মেজর আখতারুজ্জামান, যিনি এই বিভিন্ন টক শোতে 71-এর ঘাতক, এটা দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী ইত্যাদি বলে ডজন খানিক টক শো করেছেন, সেই মেজর আখতারুজ্জামানকে তাদের নিতে হলো জামাতে ইসলামীতে। আগের যে জামাত ছিল তখন আপনি ইচ্ছা করলেই জামাতের রুকন বা মেম্বার হতে পারতেন না, আপনাকে প্রথমে রফিক অথবা বন্ধু হতে হতো, তারপরে থাকবেন। ধীরে ধীরে যদি জামাতের বোর্ড অ্যাকসেপ্ট করে আপনি জামাতের রুকন বা মেম্বার হবেন। এখন তো জামাতের নেতারা বলে দিচ্ছেন আপনাদের বিভিন্ন দলের লোকজনকে, কেউ যদি না দেয় আমরা জামাতের দরজা আপনাদের খোলা। তার মানে জামাতে বহু অনুপ্রবেশকারী ঘটেছে। জামাতের টপ 3 নেতাই তো জাসদের নেতা। বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সেকুলারিজমে যারা বিশ্বাস করতেন, রাতারাতি শফিকুর রহমান সাহেব, তারপরে তাহের, তারপরে গোলাম পরওয়ার, তারা সব একের ইসলামাইজড হয়ে গেলেন। এটা আমার একটা বিরাট
প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে, এটা সম্ভব না। তারপরে ব্যারিস্টার মোল্লা যেটা বললেন, আনন্দবাজার পত্রিকা তারেক রহমান সম্বন্ধে কি বলেছে। আনন্দবাজার পত্রিকা একটা বাংলাদেশ বিরোধী পত্রিকা, হিন্দুত্ববাদী পত্রিকা। তারা তারেক রহমান সম্বন্ধে কি বলল এটাকে আমি থোড়াই কেয়ার করি। তারা যদি ভালো বলে তাহলে মনে করব নিশ্চয়ই কোনো দূরভিসন্ধি রয়েছে, খারাপ বললেও মনে করব যে তার ভিতরে একটা দূরভিসন্ধি রয়েছে। আনন্দবাজার পত্রিকাকে আমি হিন্দুত্ববাদী পত্রিকা, তাদের একটা কথা শুনতে চাই না। নজরুল ইসলাম সাহেব বিএনপির, উনি ইলেকশন কমিশনে কেন গেলেন ব্যাপারটা তো আমরা কেউ জানি না। কেন গেলেন, কি কথা হলো, ইলেকশন কমিশনার সাথে স্টেটমেন্ট দিয়ে প্রেস রিলিজ দিয়ে বলেন যে এই কথা বলেছে বা নজরুল ইসলাম বলেছেন আমি এই জন্য গিয়েছিলাম, দুটোর একটাও ঘটেনি। সুতরাং কনজেকচার এবং আমরা ইমাজিনেশনের মাধ্যমে বলবো নিশ্চয়ই গেছেন উনি এই কথা বলতে, নির্বাচন পিছানো হোক, এর কোনো ভ্যালিড গ্রাউন্ড আমি খুঁজে পাচ্ছি না। তারপরে জামাতের কথা আপনি মোল্লা সাহেব বললেন যে ডেমোক্রেসিতে বিশ্বাস করে। মওদুদির বই আমি কিন্তু স্পষ্ট করে বলিনি যে উনি বলেছেন নির্বাচন পিছাতে, বাট আমি প্রশ্ন রেখেছি উনি কোন কারণে গিয়েছেন। হ্যাঁ, আমি প্রশ্ন রেখেছি উনি হঠাৎ করে কেন গিয়েছেন, আমরা ওনার কাছ থেকে জানতে চাই। দর্শক শ্রোতাকে আমি এই প্রশ্নটি ছেড়ে দিয়েছি। আমরা অ্যাসিউম করতে পারি যে আপনি ওটাই মিন করেছেন। যাই হোক, যদি না করে থাকেন তাহলে আমার কমেন্ট উইথড্র করছি। আপনি বলেছেন ব্যারিস্টার সাহেব যে জামাত ডেমোক্রেসিতে বিশ্বাস না, আপনি আপনি একটু দায়িত্ব নেন না। নজরুল ইসলাম সাহেবের কাছে আপনি যোগাযোগ করে বলুন ব্যারিস্টার মোল্লা এই প্রশ্ন করেছেন যে আমরা জানতে চাই আপনি কেন গিয়েছিলেন। ব্যারিস্টার মোল্লা, আমি আপনার কথা বলার সময় কথা বলি রে, আমাকে একটা ফ্লোর দেবেন, মানে সাইফুর রহমান সাহেব ওনাকে বলতে দেবেন। বিশ্বাস করে বলে আপনি আমার কথার মাঝে বলবেন না, আমার শেষ হলে তখন বলেন, যত খুশি বলেন। জামাত ডেমোক্রেসিতে বিশ্বাস করে, এটা ব্যারিস্টার মোল্লা বলছেন। মৌলানা মওদুদির বই লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ পড়ে আমি যেটা শিখেছি, জেনেছি জামাত সম্বন্ধে, জামাত বলেছে ডেমোক্রেসি ইভিল, সেকুলারিজম ইভিল, এগুলো আমরা আনবো না। মওদুদি সাহেব নিজের বইতে লিখেছেন, 1941 সালে লিখেছেন যে আমি ইটালির ফ্যাসিস্ট মুসোলিনিকে খুব পছন্দ করি, তার দলকেও পছন্দ করি, আমাদের দলকে সেভাবে গড়ে তুলতে হবে। এ কথা লিখিতভাবে মৌলানা মওদুদি বলছেন। এখন যে জামাত নেতারা বলেন ও মওদুদি সাহেবের জামাত, কোথায় বলেছেন আপনি একটু স্ক্রিনশট দেন আমাদেরকে, এই কথাগুলো উনি কোথায় আপনি স্ক্রিনশট দেখান। আমি তো বইয়ের এখানে কোট করতে হবে বলে আমি কি ফুটনোট এন্ডনোট নিয়ে আসিনি। আপনি আমি আপনার এই কথার সাথে করতে হবে, এই কথা উনি বলেছেন, আমি আপনার বক্তব্যের প্রতিবাদ করছি, আমি আপনার এই বক্তব্যের প্রতিবাদ করছি। আপনার এখন কথা বলার সময় আসে না। আচ্ছা, যেহেতু তিনি ডকুমেন্ট চেয়েছেন জনাব ডক্টর তাজহাস হাশমি, আপনি পরবর্তীতে আমাকে দিবেন, আমি পরে আসে। এই ডকুমেন্ট ওয়েল ডকুমেন্টেড। ডক্টর ব্যারিস্টার মোল্লা যদি মওদুদির সবগুলো বই পড়ে থাকেন, ওনার এটা দৃষ্টি এড়ালো কি করে আমি জানি না। মৌলানা আবুল কালাম আমি পড়েছি, কালাম আজাদের কাছে মওদুদি যখন গিয়েছিলেন ম্যানিফেস্টো নিয়ে, মৌলানা আজাদ বলেছিলেন মৌলানা आप तो एक फैसिस्ट पार्टी का प्रोग्राम लेके आए हैं, আপনি একটা ফ্যাসিস্ট পার্টির এগিয়ে এসছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মওদুদির জামাত ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। আমি আব্বাস আলী খান অ্যাক্টিং আমির ছিলেন জামাতের, 91 বিশ্বাস না বাস্তবতা, এটা আপনি বাস্তবতা কি বলে, বাস্তবতা কথা বলতে দিচ্ছেন না কেন? দিচ্ছি তো, আপনি বাস্তবতা কি বলে, আপনি একটা ফ্যাসিস্টিক ব্যবহার করছেন আমার সঙ্গে। আব্বাস আলী খান আমাকে বলেছিলেন, আমি বলেছিলাম যে জামাত ক্ষমতায় যাবে কি করে, 5 to 7% ভোট ফলোয়ার, বলছে আমরা কি নির্বাচন করে ক্ষমতায় যাব, আমরা ভিন্ন পন্থায় ক্ষমতায় যাব, এইটা বলেছেন আব্বাস আলী খান। সুতরাং জামাত গণতন্ত্রে বিশ্বাস করে, এটা আমি বিশ্বাস করি না, আমি সেটা করতেই পারি। আর এই এক ভদ্রলোক যে ব্যারিস্টার সাহেব, ওই ইশতিয়াক সাহেব বললেন প্রথম আলো বন্ধ করতে হবে কারণ রাশিয়াতে পুতিন অনেক খবর কাগজ বন্ধ করে দিয়েছে। আরে রাশিয়া তো একটা ডিকটেটরশিপ, এবং সেখানে তার উদাহরণে আমরা বাংলাদেশে খবর কাগজ বন্ধ করে দিতে হবে, এটা একটা ফ্যাসিস্টিক ধারণা। এখন ইউরোপে আমেরিকাতে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা যায় না অ্যান্টিসেমিটিক বলে, সেই আইন তো বাংলাদেশে নাই। আপনি আগে আইন করেন যে ইসলামিক দলগুলোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। প্রথম আলো ইসলামের বিরুদ্ধে চাইতে জামাতের বিরুদ্ধে বেশি বিরোধিতা করেছে। তো এখন
আমার একটা পারসেপশন থাকতেই পারে। আমি যদি মনে করি 15টা সিট পাবে, 20টা সিট পাবে, এটা বলা আমার পারসেপশন, আমি ভুল হতে পারি। তবে আমার কথা আমি শেষ করছি, জামাত যদি ক্ষমতায় আসে আমি খুব খুশি হব একবারের জন্য, কারণ তারা 1 থেকে 1.5 বছরের মধ্যে তাদেরকে মোরসির মুসলিম ব্রাদারহুডের মতো একেবারে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। কারণ ইসলামিক আইন যখন তারা কোন ইসলাম চালু করবে এবং কিভাবে কি করবে, জনগণ যখন দেখবে ও তোমাদের ক্ষমতা এনে তো আমরা ভুল করেছি। সুতরাং আমি চাই জামাত ইসলামী একবার ক্ষমতায় আসুক। আপনি চান শুধুমাত্র মুরসির মতো যাতে অবস্থা হয় সেটা দেখার জন্য, নাকি জামাত ইসলাম এসে যদি ভালো করে তখন কি করবেন? ভালো করা সম্ভব নয় বেসিক্যালি। যদি করে, এটা তো আপনার পারসেপশন যে ভালো করা সম্ভব নয়, আপনি মনে করেন। যদি ভালো করে তারা, এই পর্যন্ত আপনি কেন মনে করছেন যে জামাত ইসলাম আসলে ক্ষমতা আসবার মতো একটা উপযুক্ততা অর্জন করেছে, যে কারণে আপনি হয়তো একটা কি বলা যায় এটাকে, আপনি একটা অনুমান করছেন, একটা অ্যাজিউম করছেন যে জামাত হয়তো আসতে পারে, আসুক তাহলে পরে যাওয়া। আমি সেটা করি না, দুর্ভাগ্যবশত জামাত আসতে পারছে না। আমি চাই জামাত ইসলামী আসুক, এসে তারা প্রমাণ করুক কার ইসলাম, সুন্নি না হানাফি, শাফি না শিয়া। এবং এই যে প্রথমে এসে তো তারা বলবে অমুককে মুরতাদ, অমুককে অমুসলিম ঘোষণা করতে হবে। মোরসি মায়ের খেলেন কেন? অত বড় ম্যাথামেটিক্সের প্রফেসর ছিলেন আমেরিকাতে, উনি এসে বলছেন, ইজিপ্টে এসে বলছেন আমি সমস্ত মিশরের খ্রিস্টানদেরকে মুসলমান বানিয়ে ফেলবো। তো ওই মওদুদি বিশ্বাস করতেন অমুসলিমরা তার ইসলামিক স্টেটে জিম্মি হিসাবে থাকবে, সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে থাকবে। এবং আমির, এই আমির শব্দটাই তো আপত্তিকর। আমির মানে যেমন ইউএইর আমির আছে, মিডল ইস্টের আমির, আমির মানে হচ্ছে ডিক্টেটর, রাজা। উনি হচ্ছেন প্রধান রাজা, এই জন্য নায়েবে আমির, আমির শফিকুর রহমান, নায়েবে আমির তাহের, তার মানে কি আমিরের অ্যাসিস্ট্যান্ট। এখানে কোনো ডেমোক্রেসিক কোনো প্রিন্সিপাল এখানে নাই। এবং জামাত এখন প্রচুর ব্যাংকরাপ্ট, ফলে নেগেটিভ ভোট তারা পাবে। প্রচুর ফ্রাস্ট্রেটেড লোকজন, চাকরি বাকরি নাই, বাংলা মিডিয়ামে পাশ করে 40% লোক বেকার। তারা মনে করে আওয়ামী লীগ দেখেছি, জামাতদের যে জাতীয় পার্টি দেখেছি, বিএনপি দেখেছি। একই কারণে মিশরে কিন্তু মুসলিম ব্রাদারহুড রাইজ করেছে। আমি ওগুলা পড়াতাম ভাই, মিশরে কি করে ইসলামিজম আসলো। সেখানে তারা বলেছে আমরা ওই সোশ্যালিজম দেখেছি, আমরা ক্যাপিটালিজম দেখেছি, আমরা এখন ইসলামিজম দেখতে চাই। এই অল্টারনেটিভ ভ্যাকুয়াম তো বাংলাদেশে আছেই। এত লক্ষ লক্ষ লোক বেকার, কোটি কোটি ছেলে পেলে বেকার। যারা নতুন পাস করেছে তাদের 40% বেকার, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট। 40% বেকার তো বিরাট ব্যাপার। হয় তারা চাঁদাবাজি করবে, নইলে এমন একটা দল বানাবে যারা সৎ, তারা বানাবে যে ইসলামের নামে আমরা দেশের শান্তি স্থাপন করব। এটা একটা ইউটোপিয়ান ড্রিম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মনে করেন যে আপনি চান একবার জামাত ইসলাম আসুক এবং মানুষকে দেখাক তারা কি ধরনের শাসন ব্যবস্থা করে, মানুষই তাদেরকে আবারও ছুড়ে ফেলে দিবে, বা আপনি যেটা বলছেন মুরসির মতো অবস্থা করবে। এটি কতটুকু সমর্থন করে? যারা কমান্ডার, আপনার কথা শুনতে চাই, শেষ কথা। দেখুন, অনেক সময় দিলেন তাদেরকে, আমি অত লম্বা সময় নেব না এবং আমি স্টোরিও নেব না। আমি দুজনের কথা থেকে আমি কিছু কথা বলে যাচ্ছি। তাজ হাসমি সাহেব বলছেন জামাতে কিছু লোকজন এখন ভর্তি হইতেছে। তো আমি ওনাকে বলতে চাই, এই ভণ্ড রাজনীতিবিদদের একটা প্রবাদ আছে, শেষ কথা বলতে রাজনীতিতে কিছু নাই। বুঝতে পেরেছেন? জি। তার মানে জামাতে কে কখন যাবে, যাওয়াতে কোনো বাধা নিষেধ নাই। যার প্রয়োজন সে যাবে, জামাতের প্রয়োজন হলে নেবে। তারপরে আসেন ইন্ডিয়ান এমবেসিতে যে ঘটনাটা ঘটলো, তাজ হাসমি সাহেব বলছেন সেখানে গুলি কেন করলো না। হ্যাঁ, ইন্ডিয়ান এমবেসিতে যদি এরকম হামলা, অগ্নিসংযোগ হয়, সেখানে আমি মনে করি সেখানে 200-400 গুলি করে হলেও ইন্ডিয়ান এমবেসিকে রক্ষা করতে হবে, কারণ এটা আমাদের সম্পদ নয়, এটা ভারতীয়দের সম্পদ। সেই সম্পদ ধ্বংস করার অধিকার আমাদের থাকে না। আসেন প্রথম আলো এবং ডেইলি স্টার, এটা কোনো বিদেশি প্রতিষ্ঠান নয়, এটা বাংলাদেশি প্রতিষ্ঠান নাকি? এই প্রতিষ্ঠান দুটো তারা গত 20টি বছর শুধু আওয়ামী লীগের পক্ষেই কথা বলে গেছে। যেখানে মানুষ সুযোগের অপেক্ষায় ছিল, সেদিন সেই সুযোগটা পেয়ে গেছে, সেই সুযোগটা কাজে লাগাই দিছে। এখানে কোনো দল ও মোল্লা মৌলবী জামাত শিবির কোনো প্রশ্ন না। জনগণ অপেক্ষায় ছিল এমন একটা সময়ের, সেই সময়টা পেয়ে গেছে। আর আমি বলবো
যদি কোনো সংবাদ মাধ্যম পক্ষপাতিত্ব করে খবর করে, এই সংবাদ মাধ্যম বাংলাদেশে চলতে দেওয়া যায় না। এটাকে টোটালি এটা রেজিস্ট্রেশন বাতিল করে দিতে হবে। সংবাদ হবে নিরপেক্ষ। যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারে, এই সংবাদপত্র বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। এখন নির্বাচন, এই হাদির মতো আরো 2-4 জনকে মেরে নির্বাচন বানচাল করবে, আমি এটাতে বিশ্বাসী নই। আমি তো ওইটাতেই বিশ্বাসী, বাংলাদেশে তো এই মুহূর্তে কোনো নির্বাচনেরই প্রয়োজন নাই। আমরা ডক্টর ইউনূসকে বসাইছি সর্বপ্রথম সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। ডক্টর ইউনূস সংস্কার বিচার না করে নির্বাচন দিয়ে উনি যেতে পারেন না। যদি সংস্কার এবং বিচারের পরে যদি নির্বাচন হয়, আমি তাজ হাসমি সাহেবকে আমি অপেক্ষা করতে বলবো জামাত কেমনে ক্ষমতায় আসে দেখার জন্য। এখন যারা নির্বাচন করে এই বিএনপি এবং জামাত, আমি বলবো তারা নেহায়াত ক্ষমতালোভী, বেহায়া ক্ষমতালোভী। তারা দেশের এমন একটা সম্মানিত ব্যক্তি খালেদা জিয়া, যার স্বামী আমাদের এই বাংলাদেশটাকে দিয়ে গেছে, তার স্বামীর ডাকে আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমরা জানতে পেরেছি যে আমাদেরকে স্বাধীন করতে হবে। আর কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না, একমাত্র ঘোষক এবং আহ্বায়ক জিয়াউর রহমান। তার স্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে এবং সে দলটার এখনো চেয়ারপারসন। তাকে সেখানে রেখে বিএনপি নির্বাচনে ক্ষমতায় যে এই লুটপাটের রাজনীতি করবে, আমি এটাতে কোনোভাবেই বিশ্বাসী না। আমি মনে করি বিএনপির মধ্যে যদি কোন রকম ব্যক্তিত্ব বোধ থাকে, তাইলে নির্বাচনটাকে যে করে হোক ডক্টর ইউনূসকে অনুরোধ করা হোক যেন নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয়। খালেদা জিয়া সুস্থ হইয়া অথবা মারা যায়, যেটাই হোক, ওইটা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে। আর তারেক জিয়াকে আপনারা এত বড় কিছু দেখেন, একটা সরকার প্রধান হওয়ার মতো যোগ্যতা তারেক জিয়ার কি আছে? তারেক জিয়ার একমাত্র যোগ্যতা সে 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়ার ছেলে। এটার বাইরে তার আর কোনো যোগ্যতা নাই। যোগ্যতা থাকলে সে এই 13-14 বছর সে দেশের বাইরে পড়ে থাকতে পারে না। তার জন্য মোক্ষম সময় ছিল 5ই আগস্ট 2024 চার্টার্ড বিমান করে চলে আসা বাংলাদেশে। আর দ্বিতীয় সময় ছিল তার জন্য তার মার সাথে চলে আসা। কিন্তু সে আসবে বিএনপির একটা পরিত্যক্ত সম্পত্তি হিসেবে। এখানে দুটি বিষয় যদি প্রশ্ন করি, সাপ্লিমেন্ট কোশ্চেন, এটা হলো যে তিনি যদি সেরকম যোগ্য নাই হন, তাহলে এই গত 17 বছর এত নির্যাতনের পরেও, এত স্যাক্রিফাইসের পরেও তার নেতৃত্বে দলটি এখনো সুসংগঠিত রয়েছে, এটা কি বলবেন? আর দ্বিতীয়ত হলো, তিনি আসলে পরে তার জীবন ঝুঁকিপূর্ণ, এটি কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে হাদির মৃত্যুর মাধ্যমে। তিনি বলেছেন যে আমার আশাটা শুধুমাত্র আমার একক নিয়ন্ত্রণে নয়, কারণ তিনি একজন সাধারণ তারেক রহমান নন। তিনি এখন বাংলাদেশের একটা সামনের, যেহেতু নির্বাচন এখনো হয়নি, সামনের সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে মনে করেন সাধারণ মানুষ, এবং তাকে ঘিরে ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রের মধ্যে তিনি এই মুহূর্তে আশাটা ঝুঁকিপূর্ণ বলেই অনেকে মনে করেন, যে কারণে তার আসার ক্ষেত্রে তিনি অনেক কিছু যাচাই বাছাই করার জন্য তিনি অপেক্ষা করেছেন। তো এটাকে আপনি কেন তার কি বলা যায়, এটাকে অক্ষমতা মনে করছেন, কেন তার অযোগ্যতা মনে করছেন? সাগর সাহেব, যদি সে তার জীবনের ঝুঁকিপূর্ণ সে মনে করে, তাহলে সে আসবে কেন? আমি তো মনে করি তার লন্ডনে বসে তার এই ঘোষণা দেওয়া উচিত, ডক্টর ইউনূসের অধীনে সংস্কার এবং বিচার কার্য সম্পন্ন করার পরে নির্বাচন হবে। সেই সময় যদি তারেক জিয়া আসে, তার জন্য কোনো ঝুঁকি থাকবে না, সে এসে দলের হাল ধরতে পারে। কিন্তু তার আগে আমি মনে করি না তারেক জিয়া এসে হাদির মতো অবস্থা হয়ে যায় কিনা, এবং বিএনপি অপেক্ষা করতেছে। কিন্তু আপনি তো বললেন একটু আগে তারেক রহমান আসে নাই কেন, আসতে পারতেন, আসলে তো হয়তো হাদির মতো অবস্থা তোর সম্মুখীন হতে পারতেন, তাই না? কিন্তু 5ই আগস্ট যদি সে চলে আসতো, তাহলে ঢাকা শহরে অন্তত 2-4 কোটি লোক তারেক জিয়ার জন্য অপেক্ষা করতো। 2-4 কোটি, যেটা বিশ্বে কোনো ইতিহাস থাকে নাই। তারপরেও সে যখন তার মা আসে, তার মার সাথেও সে চলে আসতে পারতো। এখন সে প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশে আসবে, জীবনটাকে বিপন্ন করার জন্য আর আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য। আপনি মনে রাখেন, নির্বাচন হবে কি হবে না, তবে আমি মনে করি যদি আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম বোধ থাকে, গণতন্ত্রের প্রতি
এই আস্থা থাকে, তাহলে তাদের নির্বাচন বয়কট করা উচিত এবং ডক্টর ইউনূস সাহেবকে বলা উচিত আপনি সংস্কার এবং বিচার সম্পন্ন করে তারপরে আপনি নির্বাচন করেন, তাহলে দেশটা বেঁচে যাবে। আর ডক্টর ইউনূস যদি সরকার থেকে চলে যায় তাহলে এই দেশ আবার আওয়ামী লীগের করাতে চলে যাবে। তারেক জিয়ার মা, তার বাবা মরা জিয়া উঠা এসেও এই বাংলাদেশকে আর রক্ষা করতে পারবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায়। জি, আপনি মনে করছেন নির্বাচনটা হলে আসলে যে কিছু বলবেন নাকি জনাব ডক্টর তাজ হাশমি এই বিষয়ে? মিনিট প্লিজ। পত্রিকা বন্ধ করার কথা উনিও নুরুল ইসলাম সাহেব বলছেন, আমি আর ঘোর বিরোধী। কে কি বললো না বললো জনগণই বিচার করবে, তারা কিনবে না পত্রিকা। যদি ওরকম দৈনিক প্রথম আলোর যে সার্কুলেশন অনলাইন এবং হার্ড কপি যে পরিমাণ, বাংলাদেশের অনেকগুলো পত্রিকা মিলালেও তার কাছে যেতে পারে না। সুতরাং তাকে বন্ধ করে দিতে হবে। জনগণ পড়তে চায়, পড়তে দেবেন না কেন? বাট ওরকম আপত্তিকর কথা বললে তো সরকার বন্ধ করবে, ওই নিউজ আইটেমটাকে প্রেসক্রাইব করে দেবে। সুতরাং পত্রিকা বন্ধ করা কোনো সাজেশন না। এবং উনি যেটা বললেন খালেদার স্বাস্থ্যের উপর নির্বাচন নির্ভর করবে, ওনার স্বাস্থ্য ভালো হলে নির্বাচন আরো পেছানো যাবে। খালেদা জিয়া ব্যক্তির জন্য দেশের নির্বাচন আগাবেই বা কেন, পেছাবেই বা কেন, এটা কোনো ফ্যাক্টরি হতে পারে না, একেবারেই না। তারেক রহমান অযোগ্য, দল যদি তাকে যোগ্য মনে করে, তাকে যদি নির্বাচিত করে, সেখানে আমি আপনি বলার কে? এবং উনি কেন আসলেন না, খালেদা জিয়া যখন গেলেন কেন আসলেন না? আমি তো তার সঙ্গে দেখা করেছি অগাস্টের 29 তারিখে। উনি বললেন আমার বিরুদ্ধে মামলা আছে, সেপ্টেম্বরে মামলাগুলো ক্লিয়ার হলে আমি যাব। তারপরেও তিনি বললেন যে সিকিউরিটির অবস্থা ভালো না, সুতরাং সিকিউরিটি দেখে টেকে উনি আসছেন, এই বিচারটা উনি করছেন। উনি কি দেশে এসে মারা পড়বেন নাকি? এখন ওই 5ই আগস্টে আসলে 2 কোটি লোক তাকে দেখতে যেত, এতে কি লাভ হতো? এটা আবেগের ব্যাপার, এত লোক গেছিল, অমুকের জানা যায় এত লোক হয়েছে, তাতে কি লাভ? কি কোনো লাভ ক্ষতি নাই তো। আবেগ এক জিনিস আর গ্রাউন্ড রিয়ালিটি আরেক জিনিস। সুতরাং বিএনপি আসলে নির্বাচন হলে পারে সব দেশ রসাতলে চলে যাবে। ডক্টর ইউনূস তো ফেল করেছেন। আমি বহুবার বলেছি, ডক্টর ইউনূস যখন এসেছিলেন আমি বলেছিলাম যে ওনার নোবেল প্রাইজ কি জন্য পেয়েছেন গ্রামীণ ব্যাংকে, আমি একেবারে কোনো কিছুই মনে করি না, এটা ভাওতাবাজি ব্লাফ মনে করি। কিন্তু নোবেল লরিয়েট তাকে সবাই চেনে। একটা টেলিফোন করে উনি পৃথিবীর যে কোনো প্রেসিডেন্টের সঙ্গে, প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারেন, সেটা বাংলাদেশের জন্য একটা অ্যাসেট হতে পারত। আমি বলেছিলাম ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন যখন দেশটা ভেঙে মারামারি খুনাখুনি চলছে, উনি পার্লামেন্টের ভিতরে ঢুকে বললেন যে পার্লামেন্ট ডিসলভ। উনি টকিং শপ বলেছিলেন যে কথা বলার দোকান বন্ধ করো। তখন এক পার্লামেন্টারে উঠে বলল তোমার কি অধিকার, তোমার কি ক্ষমতা, তোমার অথরিটি কোথায়? উনি তরবারি বের করে বলেছিলেন লুক এট মাই সোর্ড, দিস ইজ মাই অথরিটি। আমি বলেছিলাম ডক্টর ইউনূসের হাতে নেপোলিয়নের তরবারি। উনি তরবারি বের করে বলবেন কোনো নির্বাচন না, কোনো কিছু না, যতদিন দেশে সংস্কার না হয়, বিচার না হয়। তিনি তো ওসি প্রদীপের ফাঁসির আদেশ হয়ে গেছে, জাজ বলেছে 7 দিনের মধ্যে বিচার হবে, তার ফাঁসি হবে। সেই ওসি প্রদীপকে যিনি ঝুলাতে পারেন না। এই যে এতগুলো জেনারেল যারা এখন অ্যালেজড ক্রাইমের জন্য বিচার হচ্ছে, তারা এয়ার কন্ডিশন গাড়িতে করে আসে, ক্যান্টনমেন্টের ভিতরে থাকে। উনি ওয়াকারুজ্জামান সম্বন্ধে একবার মাত্র ইঙ্গিত করে বললেন আনঅথরাইজড কমেন্ট করে, লোক যে বলে কথা বলা উচিত না। আমিও ডক্টর ইউনূসের জায়গায় হলে চুপ্পুর উপদেষ্টা হতাম না, চুপ্পুকে হ্যান্ডকাপ পরিয়ে জেলে ঢুকাতাম, ওয়াকারুজ্জামানকেও জেলে ঢুকাতাম তার কার্যকলাপের জন্য। যে লোক বলেছিল আমি 626 জনকে আশ্রয় দিয়েছিলাম, তারপরে তারা উনি ছেড়ে দিয়েছেন। কোথায় কিভাবে জবাবদিহি করা উচিত? ডক্টর ইউনূস জিজ্ঞেস করো যে 626 জন কারা, তাদেরকে তুমি কোথায় পাঠিয়েছো, লিস্ট দাও এবং তোমাকে সাসপেন্ড করছি, তারপর তার বিচার করা উচিত ছিল। ডক্টর ইউনূস এই যে প্রথম আলোর অফিসের সামনে যে মব ভায়োলেন্স হলো, সেটা বন্ধ করার মতো সাহস তার সেনাবাহিনী দেখালো না। ডক্টর ইউনূস নিজের মামলাগুলো তুলে নিলেন, মাহমুদুর রহমান এসে তাকে জেলে যেতে হলো। তারেক রহমানের মামলা মাত্র সেপ্টেম্বরে শেষ হলো। আমার বিরুদ্ধে সাইবার টেরোরিজমের মামলা আছে, সেটা কি অবস্থায় আছে আমি জানি না। তবে উনি নিজের মামলাগুলো নিজের গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মকুব প্রকোপ করে সুযোগ সুবিধা ঠিকই নিয়েছেন, আত্মীয় স্বজন এনজিওদেরকে মন্ত্রী বানিয়েছেন, আবার পরে বলেছেন হাতের কাছে যারে পাচ্ছি তারে বানায় দিছি। তো এই ধরনের লোক দিয়ে আমরা চিরকাল বাংলাদেশ চলবে? আমি ইউনূস সাহেবকে ওই প্রথম মাসখানিক সমর্থন করতাম, তারপর আমি বলেছি যে উনি নির্বাচন দিক, চলে যাক।
নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করবে, এবং জামাত ইসলামী করলে আমি খুব খুশি হব, জামাত ইসলামী আসুক, তারপরে খেলাটা জমবে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। তাজা আজমি সাহেব, আপনি দলীয় আঙ্গিকে কথাবার্তাগুলি বললেন, আপনার দলকে জিজ্ঞেস করেছিল ওয়াকারকে 662 জন কোথায়? আমি কোন দলের মেম্বার না, আমি বিএনপি সমর্থন করি। আপনার কথাবার্তায় মনে হয় আপনি বিএনপির লোক। আমি আপনার বিএনপি দলটাকে জিজ্ঞেস এই করছিল? জন্য বলি, অন্য যে বিএনপির বদলে জামাত আসবে, জামাত আসলে তো 1.5 বছরের মধ্যে চলে যাবে, তারা এনার্কি সৃষ্টি হবে। আমি অল্টারনেটিভ সার্কাস্টিক্যালি বলছি জামাত একবার আসুক, কিন্তু আমি মনে করি দেশের জন্য আপাতত এই মুহূর্তে এনসিপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এবং বিএনপি। আমাকে চোখ বন্ধ করে যদি কেউ বলে লেসার ইভিলটাকে আমি অ্যাকসেপ্ট করবো। যদি দেশের সংস্কার এবং বিচারের পরে নির্বাচন হয়, জামাত ক্ষমতায় আসবে অবধারিত। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আপনারা আওয়ামী লীগকে নিয়ে আসবেন ক্ষমতায়, এটাই ফাইনাল কথা। আওয়ামী লীগ আসতে পারবে না, আওয়ামী লীগ ইজ ডেড। জি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো লাগলে অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং ফেস দ্য পিপলের বেল আইকনে ক্লিক করে থাকবেন। আমরা সমালোচনা করি, আলোচনা করি, আমরা মূল ফ্যাক্টস গুলিকে তুলে আনবার চেষ্টা করি আলোচনার মাধ্যমে। ভালো থাকবেন, কাল দেখা হবে বাংলাদেশ সময়